সালামু আলাইকুম সবাইকে। তোমরা কেমন আছো সবাই? তোমাদের কাছে একটু জানতে চাই, তোমরা একটু জানো আগে। তোমরা কেমন আছো সবাই? তোমরা একটু চ্যাটে লিখো। আমরা আজকে সোনার তরীরে একটা সলভিং ক্লাস করব। একজন লিখেছে ক্লাস শুরু হয় না কেন? হ্যাঁ, এই তো ক্লাস শুরু হয়েছে। ওয়ালাইকুম আসসালাম, সবাইকে একযোগে বললাম। আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি। আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। একজন জি বানান ভুল লিখেছে, লিখলো জি বানানটা আমরা একটা প্রচলিত ভুল করি। হ্যাঁ, জি বানানটাকে আমরা এইভাবে লিখি অনেকে, এটা এইভাবে হবে না। জি হলো গিয়ে একটা আরবি শব্দ। এটা আরবি শব্দে বফলা বসে না, দীর্ঘইকার বসে না, মানে বিদেশি শব্দেই বসে না আর কিছু, যেহেতু এটা বিদেশি শব্দ। এটা হবে জি এর বানান। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আরো জয়েন করো, জয়েন করো, জয়েন করো, সবাই জয়েন করো। আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি। আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা কিন্তু সলভিং ক্লাস করবো, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমাদের শুধু একটা থিওরি পড়ে গেলেই হবে না, বা একটা অধ্যায় পড়ে গেলেই হবে না। আমরা যদি পরীক্ষায় সেটাকে ঠিক মতো উত্তর করে না আসতে পারি, তাহলে আমাদের সেই পড়াটা অর্থহীন হয়ে যায়, অনেক ক্ষেত্রে একদম অর্থহীন হয়ে যায়। মেহেদী, আমরা নামাজের বিরতি কয়টার দিকে দিতে পারি? আচ্ছা, তোমরা বলো নামাজের বিরতি কয়টার দিকে দিতে পারি? 6টা 3 এখন দিব না নামাজের বিরতি, একটু পরে দিব। বলো তো নামাজের বিরতি কয়টার দিকে দিলে ভালো হয়? তোমরা একটু টাইমটা সাজেস্ট করো। এটা জেনে তারপরে হচ্ছে আমরা একটু ক্লাসের ইয়েতে যাই, ক্লাসটাতে আমরা যাই। নামাজ স্টার্ট হবে 6:15, তো একজন লিখতেছে। আচ্ছা ঠিক আছে, আমরা 6:15 থেকে ইনশাল্লাহ নামাজের বিরতি দিব, কোনো চিন্তা নাই। সো আমরা 6:15, ঠিক আছে, 6:15 আমরা দিব। ওকে, আমরা এখন চ্যাটটা অফ করে দিচ্ছি। সবাই ঝটপট খাতা কলম নিয়ে বসে যাও। বাংলার যে স্পেসিফিক খাতা তোমার রয়েছে, সেটাতে যা যা বলবো গুরুত্বপূর্ণ আজকে, তার সবকিছু নোট ডাউন করবা। এবং তোমার মনে যদি কোনো প্রশ্ন এসে থাকে, তুমি সেই প্রশ্নটা লিখে রাখবা। আমি যখন প্রশ্নোত্তরের সময় দিব, তোমরা প্রশ্ন করবা। ক্লাস শেষে হাতে 10 মিনিট সময় নিয়ে যা যা নোট করলা সেটাকে আবার গুছিয়ে নোট করে লিখবা, যাতে ওই খাতাটাই হয় তোমার সবচেয়ে বড় অ্যাসেট। তুমি সোনার তরী সম্পর্কিত যে কোনো পরীক্ষা পরবর্তীতে পড়তে গেলে, সোনার তরী সম্পর্কিত কোনো কিছু টেস্টের জন্য, যাতে তুমি নিমিশেই সেটা উত্তর করে ফেলতে পারো। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের ক্লাসে। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি সোনার তরী এখানে তোমরা সিকিউ এবং এমসিকিউ সলভিং ক্লাসটা আজকে পাচ্ছ। আর সিকিউ এমসিকিউ সলভিং ক্লাস আগে আমরা যতটা নিয়মিত নিতাম, কিন্তু এই মুহূর্তে খুব বেশি নিচ্ছি না, অনেক ক্ষেত্রে প্রয়োজনও পড়ছে না। তো আমরা এই সলভিং ক্লাসের গুরুত্বটা কি, বা সলভিং ক্লাসটা আসলে আমরা কেন করছি, এটা নিয়ে কিছু কথা না বললেই নয়। আমরা এখনো, আজকে এত বছর হয়ে গেছে সৃজনশীল শিক্ষা পদ্ধতি আমাদের এখানে চলছে, মাঝে দিয়ে নতুন একটা আসলো নিউ কারিকুলাম, আবার বাদও চলে গেল। কিন্তু এখনো আমরা অনেকেই সৃজনশীল প্রশ্ন ঠিকমতো উত্তর করতে পারি না। এটা আমাদের সামষ্টিক একটা ব্যর্থতা। তো আমরা আজকে সৃজনশীল প্রশ্ন কিভাবে উত্তর করতে হয়, কিভাবে উত্তর করে নম্বর তুলে নিয়ে আসতে হয়, এবং কিভাবে লিখলে সৃজনশীল প্রশ্নে ফুল মার্কস পাওয়া যায়, সেটা নিয়ে আমরা কথা বলবো। তোমাদের অনেকেরই ধারণা আছে পৃষ্ঠা ভরে লিখলেই নাকি নাম্বার পাওয়া যায়। যদি তিনি প্রকৃতভাবে খাতা দেখে থাকেন, তিনি কখনোই পৃষ্ঠা ভরে লেখায় নাম্বার দিবেন না। আমাদের সময়ে বাংলা অনেক দিস্তা দিস্তা লিখেও ফুল নম্বর পাওয়াটা একটু কঠিন ছিল, কিন্তু সৃজনশীল আসার পরে কিন্তু চাইলেই ফুল নম্বর তোলা যায়। সৃজনশীলে কিন্তু ফুল নম্বর দেওয়া বাংলায় একদম লজিক্যাল। আমি এমন টিচার পেয়েছি যিনি তোমার 70-এ 70 দিয়েছেন স্টুডেন্টসকে এবং স্টুডেন্টসদের। এবং অবশ্যই এটা সম্ভব যদি ওই শিক্ষার্থী ফরম্যাট ঠিক রাখে, ভেতরের কথা ঠিক রাখে, সবকিছু ঠিকঠাক রাখে। তো চলো আমরা চলে যাই আমাদের ক্লাসে। আমরা আজকে যে সিকিউ এমসিকিউ সলভিং ক্লাসটা করব, তার মধ্যে প্রথমে আমি সিকিউ মানে যাওয়ার আগে তোমাদেরকে একটু সৃজনশীল নিয়ে কিছু কথা আমি বলবো, যেগুলো হচ্ছে একদম বেসিক। তোমরা এগুলো অলরেডি জানো, তোমরা এখন যথেষ্ট বড়, তারপরেও তোমাদেরকে এগুলো একটু শুধু মনে করিয়ে নেয়, একটু ঝালাই করে নেয়। আমরা যখন ক নম্বর উত্তর করি, ক নম্বরে আমাদের কয় নম্বর থাকে, মানে ক প্রশ্নটাতে কয় নম্বর থাকে? 1 নম্বর থাকে। তাহলে এটা আমরা কয় কিভাবে লিখবো? এটা আমরা জাস্ট এক লাইনে লিখবো, এক লাইন। যেমন ধরো তোমাকে জিজ্ঞেস করলো যে রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন, তুমি লিখলা গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য বা গীতাঞ্জলি গ্রন্থের জন্য, দ্যাটস ইট। রবীন্দ্রনাথ গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন, তিনি এত সালে জন্মেছেন, এত সালে পেয়েছেন। তোমাকে তো এগুলো জিজ্ঞাসা করেনি কেউ। তোমরা অনেকে ধারণা করো যে প্রথম প্রশ্নটাকে বড় করে লিখলে ভালো ইমপ্রেশন হয়। নো, এটা ভালো ইমপ্রেশনের কোনো কিছু নাই। এটা যেভাবে লেখার কথা সেভাবেই লিখবা। তুমি যদি ওটাকে বড় করে লিখে তোমার সময় নষ্ট করো, তুমি পরবর্তীতে ধরা খাবা। একে তোমাকে একই দিতে পারবে, এর বেশি দিতে পারবে না। তুমি যদি সময় না থাকলে একটা বা দুইটা শব্দেও উত্তর দাও, এটা যদি উত্তর শুদ্ধ হয়, তোমাকে ফুল মার্কস দিবে, ফুল মার্কস দিতে বাধ্য। এবারে আসি আমরা খ নম্বরটা। খ নম্বরটা আমরা কতটুকু লিখবো? খ নম্বরটা আমরা প্রথমত লিখবো 2 প্যারায়। আমরা এখানে 2টা প্যারা করে লিখবো, এবং আমরা কত পৃষ্ঠা লিখবো? আমরা এটা লিখবো
অর্ধেক পৃষ্ঠা, আমরা অর্ধেক পৃষ্ঠা। এখন এইখানে কিন্তু আবার আরো কিছু প্রশ্ন থাকে যে এক একজনের হাতের লেখার ফন্ট সাইজ এক এক রকম, এক একজন এক এক রকম স্পেসিং নিয়ে হাতের লেখাটা লিখে থাকে। কেউ দেখা যায় অনেক স্পেস দিয়ে লিখে, কেউ খুব অল্প স্পেস দেয়। তাই এটাকে আসলে একদম মানে আদর্শভাবে বলাটা একটু মুশকিল যে কতটুকু হবে কোনটা। কিন্তু সে আদর্শভাবে বলা যদি মুশকিল হয়েও থাকে, এরপরেও আমরা বলতে পারি যে আমরা যখন নিজেরা বলছি যে একটা জিনিস কতটুকু লিখবো, কতটুকু হবে না হবে, তখন আমরা একটা স্ট্যান্ডার্ড হাতের লেখা ধরে নিচ্ছি। ধরো কারো স্ট্যান্ডার্ড হাতের লেখা যদি হয়ে থাকে তাহলে সে আধা পৃষ্ঠা লিখতো। এখন তুমি জানো, তুমি তো নিজেরটা তো আমরা সবচেয়ে ভালো নিজেই নিজেই জানি, তুমি জানো যে তোমার হাতের লেখাটা একটু ছোট অন্যদের চেয়ে, তাহলে হয়তো তুমি আধা পৃষ্ঠার চেয়ে একটু কম লিখলেও চলে, কিন্তু মিনিমাম আধা পৃষ্ঠা আসলে লেখা উচিত। কিন্তু ধরো তোমার হাতের লেখাটা অনেক বড়, তখন তুমি বুঝলে যে না, অন্যদের আধা পৃষ্ঠা লিখতে বলেছে মানে আমার অলমোস্ট এক পৃষ্ঠা বা আমার এক পৃষ্ঠার 4/3 লিখতে হবে। এটা তুমি নিজে বুঝবা, এটা অন্য কেউ ডিটারমাইন করে দিতে পারবে না। এই গেল আমাদের প্রয়োগ, জ্ঞানমূলক, অনুধাবনমূলক। এবারে আমরা যাচ্ছি প্রয়োগমূলকে। প্রয়োগমূলক আমরা 3টা প্যারায় লেখার চেষ্টা করব, এবং আমরা কতটুকু লিখব? প্রয়োগমূলক আমরা লিখব 1 পৃষ্ঠা। প্রয়োগমূলকের মধ্যে আমরা সব সময় উদ্দীপকের সঙ্গে আমাদের যে মূল পাঠ সেটার একটা সম্পর্ক স্থাপন করতে হয়, সেই প্রয়োগটা দেখাতে হয় যে যেই জিনিসটা আমি পড়েছি কবিতাতে, প্রবন্ধে বা গল্পে, সেটা কিভাবে আমার উদ্দীপকের সঙ্গে একটা প্রায়োগিক সম্পর্কে এসেছে। দুইটার সম্পর্ক কি? যেমন ধরলাম যে ওখানে কলিমুদ্দি দফাদার নামে একটা চরিত্র নিয়ে বলেছে উদ্দীপকে, আর তোমার মূল কবিতায় বা তোমার মূল গল্পে হয়তোবা হাসুনির মা নামে একটা চরিত্র আছে, বা তোমার রাইসুল জুহালা নামে একটা চরিত্র আছে। তো এখন তুমি এই চরিত্র দুইটার মধ্যে সম্পর্ক স্থাপন করবা, বা যেইভাবে কাহিনীটা ঘটেছে সেটার সাথে সম্পর্ক স্থাপন করে তোমাকে দেখাতে হবে। এই হলো আমাদের প্রয়োগমূলক। এভাবে আমরা প্রয়োগমূলকটা উত্তর করি। প্রয়োগমূলকের পরে আমরা যে কাজটা করি সেটা কি করি? প্রয়োগমূলকের পরে আমরা করি কি? আমরা হচ্ছে, এবারে দেখো, আমরা ঘতে 4টা প্যারা দিয়ে লিখবো। এটা আমরা কতটুকু লিখবো? এটা আমরা লিখবো 1.5 পৃষ্ঠা। আমি কিন্তু আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা প্রথমেই বলে নিচ্ছি। আমরা যখন যুদ্ধে যাবার আগে প্রস্তুতি না নেই, তখন আমরা সেই যুদ্ধটাতে খুব খারাপ করি বা হারি। বাংলাদেশ আর্মির একটা কথা আছে, দেখবো অনেক ক্যান্টনমেন্টের মধ্যে লেখা থাকে, কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ, কিংবা ঘাম রক্ত বাঁচায়। ঘাম রক্ত বাঁচায়, খুব গভীর একটা কথা। আমার মনে পড়ে, আমি যখন কুমিল্লা ক্যাডেট কলেজে পড়তাম, সো ভ্যাকেশন শেষে যখন আমি যেতাম, কুমিল্লা ক্যাডেট কলেজে 2টা রাস্তা দিয়ে যাওয়া যায়, যারা কুমিল্লার তারা ভালো জানো। ক্যান্টনমেন্টের সামনের একটা রাস্তা আছে যেটা দিয়ে সোজা চলে যাওয়া যায়, সোজা গিয়ে তারপর অনেক দূরে গিয়ে তারপর ডানে ঢুকে কোটবাড়ি। আর একটা অনেক বড় শর্টকাট আছে ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে, কিন্তু ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে সাধারণত একটা ওই নিজস্ব বাস সার্ভিস আছে, সেটা যায়। এছাড়া হচ্ছে যখন ক্যাডেট কলেজের যেই আমরা কলেজ ব্যবস্থাপনার বাসে ঢুকতাম, ওটা দিয়েও ক্যাডেট কলেজের মানে ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে যাওয়া যেত। তো তখন ক্যান্টনমেন্ট দিয়ে যাওয়ার সময় সবসময় এই লাইনটা আমি দেখতাম, যে লাইনটা তাকার চোখে পড়তো আমার। আমি প্রথমে বুঝতাম না, একদম ক্লাস 7-8 থাকতে, যেটা দিয়ে কি বোঝাচ্ছে, যে ঘাম রক্ত বাঁচায় বা কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ। তুমি যত ভালোই তোমার পরীক্ষা দেওয়ার নিয়ত করো না কেন, যদি তুমি প্রিপারেশন না নাও বা যদি না জানো, তাহলে কি লাভ আছে? তাহলে তো লাভ নাই। তো এই জন্য আমরা যে দিতে যাচ্ছি পরীক্ষা, আমাদের ফার্স্ট আগে জানতে হবে যে ভাই, যে আমি আসলে কোনটা কিভাবে কতটুকু অ্যান্সার করব। তো আমি আমার ঘ নম্বরটা আমি এটা 4টা প্যারাতে অ্যান্সার করব, এবং আমি এটা 1.5 পৃষ্ঠা লিখবো। এবং বারবার আমি বলে নিচ্ছি, আমি স্ট্যান্ডার্ড ফন্ট সাইজ হিসাবে বলছি, যাদের হাতের লেখা প্রমাণ সাইজের। এখন কারো কারো হাতের লেখা রয়েছে বড়, কারো কারো হাতের লেখা রয়েছে ছোট, তারা এখন তোমরা এটার সাথে নিজেদের মতো অ্যাডজাস্ট করে নিবা। এটা হচ্ছে কথা। এখন আমরা তাহলে ক খ গ ঘ আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমরা কোনটাকে উত্তর করব। ঠিক আছে, আমরা ক খ গ ঘ বুঝতে পারলাম। এইবারে আমরা ক খ গ ঘ বোঝার পরে, কোনটা 4 প্যারা, 3 প্যারা, 2 প্যারা, 1 লাইন, এইভাবে আমরা বোঝার পরে এইবারে আমরা দেখব যে এই ক খ গ ঘ তো গেল, আমরা এখন কোনটাতে কি লিখবো, কোনটাতে না লিখবো। প্রথমত জ্ঞানমূলক, আমি প্রথমেই বললাম যে আমরা সেখানে যেটা লিখবো জ্ঞানমূলকে মানে কতে, সেটা আমরা 1 লাইনে বা কয়েকটা শব্দে লিখবো, দ্যাটস ইট। এখানে আর কোনো দ্বিতীয় কথা নাই। খতে আমরা 2 প্যারায় লিখবো, এবং এই অনুধাবনমূলক প্রশ্নটা কিন্তু উদ্দীপকের সঙ্গে সম্পৃক্ত নয়। অর্থাৎ ক আর খ সৃজনশীলের 4টার মধ্যে প্রথম 2টা প্রশ্ন কিন্তু উদ্দীপকের সঙ্গে সম্পৃক্ত না, সেগুলো সরাসরি আসে তোমার চ্যাপ্টার থেকে। প্রথমটা যেটা জ্ঞানমূলক, ওটা দিয়ে তোমার
তথ্য ধারণ করার ক্ষমতাকে টেস্ট করা হয়, মানে তুমি মুখস্থ করে কতটুকু তথ্য রাখতে পারো তোমার মাথায়, এটা হচ্ছে ক নম্বরটা। খ নম্বরটা হচ্ছে অনুধাবনমূলক। তুমি হয়তো বা পড়েছো একটা লাইন, সেটা দিয়ে তুমি কি বুঝতে পেরেছো, কি বুঝতে পেরেছো। যেমন আমরা আজকে সোনার তরী নিয়ে কথা বলবো। ধরো সোনার তরীতে একটা লাইন আছে, ঠাই নাই ছোট সে তরী, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। এটার মানে কি? এটা দিয়ে তুমি কি অনুধাবন করলা? এটা তুমি পড়লা বুঝলা, মানে পড়ে কি বুঝলা তুমি? আমাদের যে মুখস্থ শিক্ষা পদ্ধতিকে বাদ দিতে বলা হচ্ছে বারবার, না বুঝে মুখস্থ করার যে অভ্যেস, মুখস্থ অবশ্যই করা লাগবে অনেক কিছুই। এখন তুমি পর্যায় সারণী পড়বা, পর্যায় সারণী তুমি তো মুখস্থ করতেই হবে তোমার, মুখস্থ না করে তুমি কেমনে কি করবা? তো এখন আমরা যখন হচ্ছে এই অনুধাবনটা করতে পারবো, আমরা তখন আমাদের নিজেদের ভাষায় সেটাকে লিখতে পারবো। যেমন যে বললাম, ঠাই নাই ছোট সে তরী, আমাদের সোনার ধানে গিয়েছে বই। তুমি কি অনুধাবন করলা? এটা পরে তুমি কি বুঝলা, মানে তুমি কি রিয়েলাইজ করলা এটা পরে? প্রয়োগমূলক। প্রয়োগমূলকে আমরা কি করি? প্রয়োগমূলকে আমরা মূলত আমাদের যে থার্ড প্যারাটা, যেটা সবচেয়ে বড় প্যারাটা থাকে, সেখানে আমরা একটা তুলনা দেখাই, মানে গ নম্বর প্রশ্নে। গ নম্বর প্রশ্ন সবসময় থাকে এমন যে দেখা যাচ্ছে যে উদ্দীপকে যেই চরিত্র, সেটার সঙ্গে যেই কবিতা বা প্রবন্ধ বা গল্প থেকে বা উপন্যাস নাটক থেকে যে প্রশ্নটা করা হয়েছে, সেই মূল পাঠের কোনো একটা চরিত্রের সঙ্গে বা কোনো একটা কাহিনীর সঙ্গে, কোনো একটা আচার আচরণের সঙ্গে একটা মিল বা অমিল দেখিয়েছে। তোমাকে ওই প্রয়োগটা এখানে করে দেখাতে হবে যে তুমি আসলে একটা বিষয় কতটুকু মানে অ্যানালাইজ করতে পারো। তোমাকে কি, যদি আমি যেটা বলা হয় তুমি কি খালি অতটুকুই বোঝো, নাকি ওটার বাইরেও যে কোনো কিছু থাকতে পারে, ওটার বাইরেও যে এটাকে অন্যভাবে দেখা যায়, তুমি ওভাবে ভাবতে পারো। এটাই মূলত দেখা হয়ে থাকে প্রয়োগমূলকে। আর উচ্চতর দক্ষতাতে আমাদের কাছে মোস্টলি মতামত জানতে চাওয়া হয়, এবং আমরা সেই মতামতটা কেন দিচ্ছি সেটার জন্য আমাদেরকে সাপোর্টিং আর্গুমেন্ট দিতে হয়। হোয়াট ইজ সাপোর্টিং আর্গুমেন্ট? মানে মোট কথা, আমার সপক্ষে যুক্তি দিতে হয় যে আমি এটা কেন বললাম, যে আমি এটার পক্ষে। যেমন ধরো একটা লাইন দিয়ে বললো যে এটা কি, উদ্দীপকের একটা লাইন দিয়ে বললো যে এটা কি কবিতাকে সমর্থন করে, বা কবিতাকে বা গল্পের পুরো বিষয়কে কি এটা তুলে ধরে, নাকি তুলে ধরে না, নাকি আংশিক তুলে ধরে, এমন নানা কথা দিবে। তুমি তোমার মতামতটা প্রথমে প্রকাশ করবা, তোমার মতামতটা প্রকাশ করে তারপরে তুমি কি করবা? তারপরে তুমি যুক্তি দিয়ে সেটাকে প্রদর্শন করবা যে কেন এটা আহ, এটা প্রকাশ করে কি প্রকাশ করে না। আমরা চলে যাব ব্রেকে, কিন্তু ব্রেকে যাবার আগে তোমাদেরকে বলে নেই, এসে আমরা যেটা কথা বলবো, যেটা নিয়ে মাস্ট সবাই এটা মাথায় রাখবা। আমি তোমাদেরকে সময় দিচ্ছি, আমরা ঠিক 6টা 30-এ বিরতি শেষে ফিরবো। বিরতিতে যাবার আগে একটু বলে নেই, সেটা হলো যে আমরা কোনটা কতটুকু লিখবো এটা তো আমরা বুঝলাম, কোনটা কতটুকু সময় ধরে লিখবো এটা নিয়ে আমি কথা বলবো। আমি জানি শিক্ষার্থীরা এই সমস্যাটার কথা আমাকে নিয়মিত বলে, তারা পরীক্ষায় সবগুলো সৃজনশীল লিখে আসতে পারে না। এটা একটা কমন প্রবলেম, এটা মানে বেশিরভাগ বা একটা বড় অংশই পারে না, এবং এটার জন্য বাংলায় সবচেয়ে বড় ধরাগুলা খায়। এবং এইচএসসি তে বাংলা A+ মিস হয়, কিন্তু যেই সাবজেক্টে মিস হয় সবচেয়ে বেশি, বাংলা আর ইংলিশে। বাংলায় বোধহয় সবচেয়ে বেশি মিস হয়, যদি আমি ভুল না করে থাকি। সো আমরা হচ্ছি কথা বলবো এটা নিয়ে, যে কতটুকু সময় ধরে প্রশ্ন লিখলে আমরা ফুল অ্যান্সার করে আসতে পারবো এবং অনেক ভালো নম্বর তুলে নিয়ে আসতে পারবো। এবং সেই কথাটা হবে আমাদের বিরতির পরে। তোমাদের সঙ্গে ইনশাল্লাহ দেখা হচ্ছে আমার বিরতির পরে। সঙ্গেই থাকো তোমরা। ঠিক 6টা 30-এ আমরা ফিরছি। মাগরিবের নামাজ এক এক জোনে আমরা আছি, এবং অনেকের অভিযোগ থাকে যে এত অল্প সময় অজু করে নামাজ পড়ে কুলানো যায় না। মানে 5 রাকাত নামাজ কেউ 7 রাকাত পড়ে নফল সহ। যাই হোক, আমরা অনেকক্ষণ দিলাম, কারণ আমাদের ক্লাসে যতটুকু কন্টেন্ট আছে ওটা আসলে বাকি সময়ের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। 6টা 30-এ আমরা ফিরছি। বেশ বড়সড় একটা বিরতি দিয়ে দিলাম। অপেক্ষায় থাকলাম তোমাদের।
ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমরা আবার চলে আসলাম, বলেছিলাম ফিরবো ঠিক 6:30টায়, আমরা ফিরে আসলাম সময় মতো। আমরা এখন যেটা দেখবো বলছিলাম যে আমরা পরীক্ষায় কতটুকু সময় হাতে নিয়ে এক একটা সৃজনশীল প্রশ্ন লিখবো, এবং তোমাদের যেটা হচ্ছে জাতীয় সমস্যা এই মুহূর্তে, তোমরা সৃজনশীল প্রশ্নগুলো সময় মতো লিখে শেষ করতে পারো না। প্রথম দুইটা দেখা যায় তোমরা অনেক সুন্দর করে অনেক সময় নিয়ে লিখো, এবং পরবর্তীগুলো তোমরা আর লিখে শেষ করে আসতে পারো না। দেখা যায় লাস্টের দিকে দুইটা প্রশ্ন এতই খারাপ করে লিখো, অনেকে শেষে সৃজনশীলের গ ঘ দুইটাই ছেড়ে দিয়ে আসে, বা গ অ্যান্সার করে ঘ আর উত্তর করতেই পারে না, মানে একদম জায়গায় 4 নম্বর শেষ। দেখো, আমাদেরকে যখন পরীক্ষা নেওয়া হয় সেখানে কিন্তু শুধু আমাদের জ্ঞানটাকে টেস্ট করা হয় না, তার পাশাপাশি কিন্তু টাইম ম্যানেজমেন্টটাও টেস্ট করা হয়, যে তুমি আসলে কতটা ভালো মতো তোমার সময়কে তুমি ম্যানেজ করতে পারছো। তো পরীক্ষায় যখন তুমি 7টা সৃজনশীল উত্তর করতে যাচ্ছ, 7টা সৃজনশীল কিন্তু 4টিখানি কথা না, কিন্তু অনেক বড়। তো তোমার কিন্তু সেটা আগে থেকেই কিছুটা হলেও প্র্যাকটিস থাকতে হবে। তুমি যদি কোনো প্রকার প্র্যাকটিস ছাড়া যে মাঠে সরাসরি খেলতে যাও, মানে তুমি বিশ্বকাপ খেলতে নেমে গেছো কিন্তু তুমি প্র্যাকটিস করো নাই, তোমার কোনো ম্যাচের কোনো প্র্যাকটিস নাই, তাইলে তোমার হবে কি ভাই? তোমার দ্বারা তো ভালো কিছু হবে না। তাহলে এটা তো বিশ্বকাপটা আরো একটা মানে ভয়ানক কোনো কিছুতে পরিণত হবে। এই জন্যে যেটা করতে হয়, আমাদেরকে সময় ভাগ করে নিতে হয়। যে আমি ধরলাম প্রতিটা প্রশ্নের পেছনে আমি 18 মিনিট করে সময় দিব উত্তর করার জন্য। প্রতিটার পেছনে আমি কতক্ষণ সময় দিব ধরলাম, আমি জাস্ট এটা ধরলাম যে 18 মিনিট করে সময় দিব। 18 মিনিট করে যদি আমি সময় দেই, যেই মুহূর্তে আমার ঘড়িতে প্রথম প্রশ্নের জন্য 18 মিনিট শেষ হয়ে গেছে, গন, আমি পরেরটাতে চলে যাব, শেষ। আমি শেষ না করতে পারি, না করতে পারলে নাই। যদি তুমি এইটা মেনে করতে পারো তাহলে তুমি শেষ করতে পারবা, তাহলে তুমি শেষ করতে পারবা না। কারণ যখন তুমি ওই 18 মিনিট মানেই তুমি চলে যাবা, তখন তোমার মনের মধ্যে ওই তাড়না থাকবে যে তোমাকে কিন্তু এটা সময় মতো শেষ করতে হবে। এবং অবশ্যই অবশ্যই তোমাকে প্রতিটা প্রশ্নের জন্য 2 মিনিট করে রিভিশন টাইম রাখতে হবে। অর্থাৎ তুমি 18 মিনিট লিখলা, 18 মিনিট লেখার পরে হাতে 2 মিনিট সময় নিয়ে তুমি আবার পুরাটা একবার পড়বা। কারণ আমি যেটা প্রেফার করি যে সব লিখে লাস্টে এসে রিভিশন না দেওয়ার চেয়ে প্রথমে লিখে রিভিশন দেওয়াটাই ভালো। কারণ তখন ওই চ্যাপ্টারের উপরে আমি সৃজনশীল প্রশ্ন লিখছি, এটা কমপ্লিটলি আমার মাথায় খেলছে এখন। আমি এখন যদি এটাকে রিভিশন দিই, আমি এটার বেস্ট আউটপুটটা পাবো, রাদার দেন আমি যদি আধা ঘন্টা বা 2 ঘন্টা পরে এসে রিভিশন দিই। সো এইভাবে আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে থাকবো। তাহলে কি হলো, আমি কেন এক্সট্রা 2 মিনিট করে রাখছি, বা কেন আমি একদম টায় টায় ব্লকে, মানে টায় টায় টাইমের মধ্যে সবগুলো প্রশ্নের উত্তর করছি না, এর কারণ হলো সিস্টেম লস। তুমি পরীক্ষায় ওয়াশরুমে যেতেই পারো, তোমার হয়তোবা কলমে কোনো সমস্যা হতে পারে, বা অন্য কলম নিতে হলো তোমার, বা আরো নানা রকম নানাবিধ কোনো সমস্যা হতে পারে, পরিদর্শক আসতে পারে, বা পরীক্ষায় টিচার তোমার সঙ্গে কোনো কথা বলতে পারে, বা তুমি হয়তোবা কোনো দোষ করো নাই, তোমার পাশের জন দেখাদেখি করেছে, বা তুমি ফেসে গেলা, অনেক কিছুই হতে পারে, বাস্তব কথা যেগুলো। তো সেক্ষেত্রে তোমার করণীয় কি? তোমার করণীয় হচ্ছে বাফার টাইম রাখা। বাফার টাইম কি? বাফার টাইম বলতে বোঝাচ্ছি যে একটু সময় রাখা, যে যাতে আমার ধরলাম যে আমার 3টা প্রশ্ন উত্তর করতে হবে, হাতে আছে 60 মিনিট, আমি একদম 20-20-20 করে দিলাম। নো, তুমি যে 20-20-20 করে দিলা, তোমার যদি মাঝখানে ওয়াশরুমে যাইতে হয়, 2 মিনিট গেল, 2.5 মিনিট গেল, ওই 2.5 মিনিট তুমি কোথা থেকে নিবা? কই পাবা? তারপরে তোমার অন্য কোনো 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 না কোনো সমস্যা হলো, 3 মিনিট গেল, কোথা থেকে পাবো ওই 3 মিনিট? এই জন্য আমাদেরকে এইভাবে সময় রাখতে হবে। এবং ওই যে বললাম, যদি না শেষ হয়, যদি না শেষ হলে নাই, তুমি পরের প্রশ্নে চলে যাবা। যদি এইভাবে করতে পারো তাহলেই তুমি ফুল অ্যান্সার করতে পারবা। মনে রেখো, তোমার শুদ্ধ উত্তর তুমি অনেক সুন্দর করে একদম পারফেকশনিস্ট, তুমি মানে খুবই সূক্ষ্ম ভাবে একদম করছো, যে হীরার মতো করে লিখছো, ওইটা না করে তুমি লেখাটা শেষ করে এসেছো, এটা বেশি গুরুত্বপূর্ণ। শেষ করে আসার কারণে হয় কি, মানে যিনি খাতাটা কাটছেন, খাতা দেখছেন যিনি, তার অন্তত নম্বর দেবার জায়গাটা থাকে। তুমি যদি কিছু ভুল ভালো লেখো তা অন্তত নম্বর দিতে পারবেন কিছু। কিন্তু যদি তুমি মানে নাই লিখে আসো, খালি পাতায় তো আর নম্বর দিতে পারে না কেউ। এইটা আমাদের মাথায় রাখতে হবে, খুব ভালো মতো আমাদের মাথায় রাখতে হবে। তাই বলছি যে বোর্ড এক্সাম হোক আর যে এক্সামই হোক না কেন, যখন আমরা কোনো পরীক্ষা দিতে যাই, পরীক্ষা দেবার সময় আমাদেরকে বারবার এটা মাথায় রাখতে হয় যে আমরা যখনই কোনো এক্সাম দিতে যাব, যেই মুহূর্তে আমরা কোনো এক্সাম দিতে যাব, সেই মুহূর্তে আমাদের মনে রাখতে হবে যে এক্সামের যে টাইম বা এক্সামের যে বিষয়টা, সেটা আমাদেরকে আমাদের ওই ডিউ টাইমের মধ্যে করতে হবেই। করতে হবে মানে করতে হবেই, এটার কোনো ব্যত্যয় ঘটানো যাবে না। এই হচ্ছে কি আমাদের এক্সাম নিয়ে বিশদ কথাবার্তা আমি এতক্ষণ ধরে যা বললাম। এইবারে আমি যদি
একটু মানে টাইমিং এর কথায় যদি আসলাম এবং টাইমিং নিয়ে আমি বললাম, তো যদি তুমি এই টাইমটা মেনটেন করতে পারো ওই প্রেশারের মধ্যে থেকে, কারণ এক্সাম অনেক কিছু দেখে, তুমি কতটুকু প্রেশার নিতে পারছো, কতটুকু টাইম ম্যানেজ করতে পারছো, তুমি কিভাবে প্রেজেন্টেশন করছো, আর তোমার নলেজটা কেমন। সো আমরা বেশিরভাগ সময় মনে করি শুধু আমার নলেজটা থাকলেই হলো। দেখো, ভালো পারা আর ভালো এক্সাম দেওয়া দুটো তো সেম জিনিস না। আমাদের এই সিকিউ সলভিং, এমসিকিউ সলভিং কেন? যাতে তুমি ভালো মতো এক্সাম দিতে পারো। খালি ভালো পারলেই তো হইলো না, তুমি দিয়ে এক্সামে গিয়ে ঘোড়ার ডিম মার্কস আনো, তাহলে হচ্ছে লাভ আছে? তাহলে তোমার ভালো পেরে তো আসলে কোনো লাভ হচ্ছে না দিন শেষে। সো এই জন্যে আমরা ভালো পারার উপরে শুধু গুরুত্ব দিব না, আমরা এক্সামের পিছনে গুরুত্ব দিব। আসলে শুধু এটা আখিরাতেই সম্ভব, শুধু আল্লাহর কাছে এটা সম্ভব যে আল্লাহ তোমার নিয়ত বা ইচ্ছাকে ভিত্তি করে তোমাকে জাজমেন্ট করবে, তোমাকে পুরস্কার দিবে, পুরস্কৃত করবে। এটা আসলে পৃথিবীতে সম্ভব না। পৃথিবীতে মানুষ অ্যাকশন দেখে পুরস্কার দেয়। মানে তুমি নামাজের নিয়ত নিয়ে মসজিদে যাচ্ছিলা, পথিমধ্যে মারা গেছো, তোমার নামাজের সোয়াব কাউন্ট হবে। কিন্তু দুনিয়াতে আসলে এমন না। তুমি পরীক্ষার নিয়ত নিয়ে তুমি পরীক্ষার হলের উদ্দেশ্যে রওনা দিয়েছো, রাস্তায় তুমি আহ পা মচকে পা ভেঙে গেছে, তোমার পরীক্ষার হলে না গিয়ে গিয়েছো হাসপাতালে, তুমি পরীক্ষায় মার্কস পাবা, তুমি পরীক্ষায় ফেল করবা। সো এই জন্য আমাদেরকে খুব অ্যাকশন নির্ভর হতে হয় এই জীবনে, ইহলৌকিক বিষয়ে, পারলৌকিক বিষয় না। মানে দিন শেষে মানুষ আমার রেজাল্টটাই দেখ, মানে মানুষ দিন শেষে শেষের কথাটাই শুনতে চায়, শেষের কথাটাই শুনতে চায়। আজকে আমরা যখন দেখি যে কে তার কোন পজিশনে আছে, অনেক বড় বিজনেসম্যান বা অনেক বড় কি বিসিএস ক্যাডার হোক বা এটা সেটা বা নানা বিষয় হোক, তিনি বা অনেক বড় দার্শনিক, আমরা আসলে জানতে চাই না সে কোন কলেজ, কোন স্কুল কিংবা কোন ইউনিভার্সিটিতে পড়েছে। এই বিষয়গুলো একদমই তখন আসলে অবাঞ্ছিত হয়ে যায়। বরং আমাদের সেটাই মুখ্য হয়ে দাঁড়ায় সামনে, যে তিনি আসলে এই মুহূর্তে কি। তাই তোমার ওই অ্যাকশনটা, তুমি কত ভালো কত জ্ঞানী, এটা পরীক্ষার হলে কেউ আসলে জানতে চায় না তোমার কাছে। যিনি খাতা দেখছেন তিনি জানতে চায় যে তুমি যে খাতায় যা চেয়েছে, প্রশ্নে যা চেয়েছে, তুমি কি ওগুলো উল্লেখ করতে পেরেছো কিনা। দ্যাটস ইট। চলে যাচ্ছি আমাদের আজকের সিকিউ সলভিং ক্লাসের প্রথম সিকিউতে। এক সময় রায়পুরে জমিদার আদিত্য রায় প্রজ্ঞা ও প্রতিভায় ছিলেন সবার শীর্ষে। তার জীবনের অর্জিত সম্পদের সবটুকু উজাড় করে দিয়ে সন্তানদের মানুষ করেছেন তিনি। ছেলেমেয়েরা ডাক্তার ও ইঞ্জিনিয়ার হয়ে বিদেশে ভালো অবস্থানে রয়েছেন, কিন্তু বৃদ্ধ বাবার খোঁজ খবর নেওয়ার সময় নেই তাদের কারো। বার্ধক্যের এই সংকটাপন্ন অবস্থায় তিনি বৃদ্ধাশ্রমেও যাননি সন্তানদের সম্মানের কথা ভেবে। এখন তার সময় কাটে নিজের বাড়িতে একেবারে একা একা। এই গেল আমাদের সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত। আমি বলেছিলাম যে আমাদের এই ক এবং খ এখানে উদ্দীপকের সঙ্গে কোনো সম্পর্ক নাই, যেন অনেক শিক্ষার্থী এরা এখনো জানে না। তো যাই হোক, আজকে জেনে নাও যারা জানো না, ক আর খ উদ্দীপকের সাথে কোনো সম্পর্ক নাই এটার। এটা হচ্ছে স্বতন্ত্র, সরাসরি এসেছে যেই চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেছে সেই চ্যাপ্টার থেকে। সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? ভরা নদী ক্ষুরধারা খরপরশা এই বাক্যটি দ্বারা কি বোঝানো হয়েছে? এখন সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? আমি কি ক্লাস কন্টিনিউ করতে থাকবো? আচ্ছা, সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত এটা আমরা দেখব, যে এটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। সোনার তরী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এখানে আমাদের অন্য কোনো কাহিনীর প্রয়োজন নাই, লেখা জাস্ট এক লাইনে লিখলাম, আমাকে একে এক দিয়ে দিবে, দিতে বাধ্য টিচার। আমার এরপরের প্রশ্নটা কি? এটাও তো উদ্দীপকের সঙ্গে কোনো সম্পর্ক নাই। ভরা নদী ক্ষুরধারা খরপরশা এই বাক্যটি দ্বারা কি বোঝানো হয়েছে? আমি বলেছিলাম খ নম্বরটা আমরা লিখবো 2 প্যারায়, আমরা সেটাকে লিখবো হাফ পাতা। আমি তো এখানে স্মার্ট বোর্ডে দেখাচ্ছি, এটা অনেক বড় এটা, কিন্তু তোমার খাতা তো এরকম না, খাতা তো ছোট। ইউজুয়ালি A4 সাইজ বা লিগাল সাইজের পেজ দেবে তোমাকে। ভরা নদী ক্ষুরধারা খরপরশা বলতে কবি বুঝিয়েছেন বর্ষার ভরা নদীতে বয়ে চলা স্রোত ক্ষুর ও বর্ষার মতোই ধারালো। শেষ। প্রথমে আমরা এই এক প্যারায় বা এক লাইনে একটা জ্ঞানমূলক কথা বলি, ঠিক আছে? অর্থাৎ জ্ঞানমূলক কথা বলতে আমরা এখানে একটা তথ্য দিয়ে দিলাম সরাসরি, যে জিনিসটা আসলে কি। এইবারে পরের প্যারাতে আমরা কি করি, ওইটাকে আমরা একটু এক্সপ্লেইন করি। যেমন বর্ষাকালে নদীর স্রোত ভয়ঙ্কর রূপ ধারণ করে, মানে এখন কিন্তু আমরা এটাকে ব্যাখ্যা করছি। সোনার তরী কবিতায় ভরা বর্ষায় নদীর আগ্রাসী এই স্রোতকে কবি ক্ষুরধারা খরপরশা বলেছেন। এই ঘূর্ণায়মান স্রোত ছোট ধানক্ষেত্রের চারপাশে ভয়ঙ্কর রূপে বিরাজমান। আলোচ্য বাক্যটি দ্বারা কবি সেই প্রাকৃতিক প্রতিকূলতাকেই বুঝিয়েছেন। দ্যাটস ইট। বানান ঠিক রাখবা, এটা খুব গুরুত্বপূর্ণ। তোমরা অনেকেই ক্ষেত খিও দিয়ে খিও দিয়ে লিখো। ক্ষেত হচ্ছে খ দিয়ে লিখতে হয়, এটা মাথায় রাখবা। এই যে ধান ক্ষেত, খ দিয়ে, খিও দিয়ে না। এবারে আমরা আসি আমাদের 3 নম্বর প্রশ্নে।
উদ্দীপকের আদিত্য রায়ের সাথে সোনার তরী কবিতার কৃষকের কোন দিকটির মিল রয়েছে? এখানে আমরা দেখি যে আদিত্য রায় কি করে? আদিত্য রায় প্রজ্ঞা ও প্রতিভায় ছিলেন সবার শীর্ষে, ঠিক আছে, বুঝলাম। তার জীবনের অর্জিত সম্পদের সবটুকু উজাড় করে দিয়ে সন্তানদের মানুষ করেছেন তিনি, ঠিক আছে, বুঝলাম। মানে মোট কথা এখানে আমরা এই দেখেই একটা জিনিস মিল পাচ্ছি। সোনার তরী কবিতার কৃষক যেমন নিজে ধান টান কেটে সবকিছু মহাকালের কাছে দিয়ে দিয়েছে, নিজের সব সৃষ্টি, কিন্তু দিন শেষে তাকেই মহাকাল নেয় নাই, বরং তিনি হারিয়ে গেছেন কালের অতল গহ্বরে। একইভাবে এখানে এই জনাব আদিত্য রায় সাহেব, তিনিও তার ছেলে মেয়েদেরকে নিজের মাথার ঘাম পায়ে ফেলে বড় করেছেন, কিন্তু তাকে শেষ পর্যন্ত একাকিত্বেই তার শেষ জীবনটা কাটাতে হয়। আমরা এটা এখন দেখি। উদ্দীপকের আদিত্য রায়ের সাথে সোনার তরী কবিতার কৃষকের ব্যক্তি মানুষটির চিরন্তন অসহায়ত্বের দিকটি মিল রয়েছে। এই কবিতায় কৃষক শিল্প স্রষ্টা কবির প্রতীক। এখানে কৃষকের উৎপাদিত ফসল মূলত কবির সৃষ্টিকর্ম। কবি জানেন মহাকাল তার সৃষ্টিকর্মকে গ্রহণ করলেও সেখানে তার ঠাঁই নেই। তেমনটি দেখা যায় এই কবিতার কৃষকের ক্ষেত্রে। কৃষক তার উৎপাদিত ফসলে সবটুকু মাঝির নৌকায় তুলে দেওয়ার পর সেখানে তার নিজের জন্য জায়গা থাকে না। মহাকালের নিয়মের কাছে ব্যক্তি মানুষের চিরন্তন অসহায়ত্বের দিকটি কবি কৃষক চরিত্রের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আমি তো এত কঠিন বাংলা শব্দে লিখতে পারি না। এখানে আসলে মোটেও কঠিন বাংলা শব্দে লিখে নাই, একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে এখানে লেখা হয়েছে। যেহেতু এখন হচ্ছে কারোরই আর তেমন পড়ার অভ্যাস নাই, যদি বই পড়া পত্রিকা পড়ার অভ্যাস থাকতো তখন তোমার কাছে এটা খুব স্বাভাবিক বাক্য চয়ন মনে হতো এগুলোকে। যেহেতু এখন পড়া বলতে আমরা বলেছি গার্বেজ, ফেসবুক পোস্ট, এখন আসলে আমরা এইগুলো আমাদের দেখলে মনে হয় যে কোনো ভিনদেশি ভাষা লেখা। এখন সমস্যা নেই, তুমি সিম্পল ভাষায় লিখো। তুমি যদি সিম্পল ভাষায় ভালো মতো লিখে আসতে পারো তুমি ফুল মার্কস পাবা, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। আমরা এইভাবে এখন দেখব। আমি বলছিলাম যে আমরা কি করি, আমরা উদ্দীপকের সঙ্গে আমরা কিন্তু তুলনা করি, এবং উদ্দীপকের সঙ্গে কিন্তু আমরা মানে প্রয়োগমূলকে একটা কম্প্যারিজন করে আমরা প্রমাণ করব না, যে আমরা দেখানোর চেষ্টা করি যে আসলেই মানে কোন দিক থেকে জিনিসটাকে কিভাবে কি আমরা বর্ণনা করেছি। যেমন উদ্দীপকের আদিত্য রায় একজন জমিদার ছিলেন, তাছাড়া প্রজ্ঞা ও প্রতিভায়ও ছিলেন তিনি সবার শীর্ষে। তার জীবন বানানটা ভুল গেছে, জীবনে দন্তন্য হবে। তার জীবনে অর্জিত সকল সম্পদ দিয়ে তিনি তার ছেলে মেয়েদের লেখাপড়া শিখিয়েছেন। এখন তার ছেলেমেয়েরা বিদেশে স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত, অথচ আদিত্য রায়ের খোঁজ খবর নেওয়ার সময়ও তাদের নেই। তাই বলা যায় আদিত্য রায়ের জীবনের সকল অর্জন তার সন্তানরা নিজেদের কাজে লাগালেও পিতার দায়িত্ব তারা কেউ নেয়নি। সুতরাং নিষ্ঠুর পৃথিবী শুধু মানুষের কর্মফলকেই বহন করে, ব্যক্তি মানুষের খোঁজ কেউ রাখে না। কৃষকের ক্ষেত্রে এটা সত্য। মানে এই যে দেখো, এই তুলনাটাই তো দেখালাম, এটাই তো আমাদের প্রয়োগমূলকের মেইন কাহিনী। চলো 4 নম্বর প্রশ্নটা দেখি। উচ্চতর দক্ষতা। এবং বাই দ্য ওয়ে, প্রয়োগমূলক যে মাত্র পড়ালাম এটা কত পৃষ্ঠা লিখবা? এটা লিখবা তোমরা 1 পৃষ্ঠা লিখবা, এটা লিখবা 1 পৃষ্ঠা। এবার উচ্চতর দক্ষতা পড়াচ্ছি, যেটা লিখতে হয় 1.5 পৃষ্ঠা। সৃষ্টিকর্ম সর্বদা মূল্যবান, সৃষ্টিকর্তা নয়। উদ্দীপক ও সোনার তরী কবিতার আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করো। মেহেদী ভাই, তুমি কি একটু কাইন্ডলি বিশ্বম্বরকে বলবা একটু রংচা দিতে? আমরা চলো দেখি এখানে কি বুঝালো। পৃথিবী মানুষের কর্মফল গ্রহণ করলেও ব্যক্তি মানুষটাকে হারিয়ে যেতে হয় কালের অতল গহ্বরে। সময়ের পরিক্রমায় ব্যক্তি মানুষের মৃত্যু হয় ঠিকই, কিন্তু তার সৃষ্টিশীল কর্মের মৃত্যু নেই। সঙ্গত কারণেই মানুষের মৃত্যুর পরও তার সৃষ্টিকর্ম টিকে যায়। রূপকের আড়ালে এ ভাবসত্যটি উন্মোচিত হয়েছে আলোচ্য কবিতাটিতে। সেখানে দেখা যায় বিরূপ পরিবেশে ধান কাটার পর এক কৃষক মাঝিকে তার ধান তুলে নেওয়ার জন্য আর্জি জানালে মাঝি তার কর্মফলরূপী ধান নৌকায় তুলে নেয়, কিন্তু ফসল উৎপাদনকারী কৃষকের আশ্রয় মেলে না। অর্থাৎ মানুষের মহৎ কর্ম মহাকালের মাঝে ঠাঁই পেলেও ব্যক্তি মানুষকে অবধারিতভাবে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হয়। তো জমিদার আদিত্য রায় জীবনের সকল জ্ঞান ও সম্পদ উজাড় করে নিজ সন্তানদের শিক্ষিত করে তোলেন। তারা এখন বিদেশে স্বস্বক্ষেত্রে প্রতিষ্ঠিত, অথচ আদিত্য রায়ের খোঁজ খবর নেওয়ার কেউ নেই। সন্তানদের সম্মানের কথা ভেবে তিনি বৃদ্ধাশ্রমেও যান না, নিজ বাড়িতে তার একা একা দিন কাটে। তো সময় পরিকল্পনায় অনিবার্যভাবে ব্যক্তি মানুষের মৃত্যু হলেও তার সৃষ্টিকর্মের কোনো মৃত্যু নাই। মাঝি সে মহাকালের প্রতীক। সে কৃষকের উৎপাদিত ফসল নৌকায় তুলে নিলেও কৃষককে তীরেই ফেলে রেখে চলে যায়। ঠিক তেমনি আদিত্য রায়ের সকল ধন সম্পদ ও জ্ঞান গরিমা তার সন্তানরা গ্রহণ করলেও আদিত্য রায়কে গ্রহণ করেননি। তাকে একা একাই জীবনের শেষ পরিণতির দিকে এগোতে হবে। তাই বলা যায় সৃষ্টিকর্তা নয়, সৃষ্টিকর্মই মুখ্য এই পৃথিবীর বুকে।
তো এখানে আসলে তোমাদেরকে আমি অলরেডি ফরম্যাট বলেছি, আমি তাও তোমাদেরকে পড়ে পড়ে পুরোটা শোনাচ্ছি, যেটার হয়তো অনেক ক্ষেত্রে কোনো প্রয়োজন নাই, কিন্তু তোমাদেরকে সহজ কথায় যেটা বুঝতে হবে যে আমরা উদ্দীপক থেকে এই দুইটা পাচ্ছি না, এটা লিখবো আমি এক লাইনে এবং এটা আমি লিখবো আধা পাতায়, এটা আমি লিখবো এক পাতায়, এটা আমি লিখবো লাস্টেরটা দেড় পাতায়। এইভাবেই আমরা আমাদের লেখাগুলো সম্পন্ন করে থাকবো। এক পাতা আধা পাতা মানে এক লাইন, এটা হচ্ছে এক লাইনে লিখবো, পরটা আধা পাতা, পরে এক পাতা, এরপরে দেড় পাতা। জাস্ট এগুলো আসলে ফলো করলেই চলবে, এখানে আসলে আর তেমন কমপ্লেক্স কোনো কিছু নাই, এটা নিয়ে আমি আসলে বেশি ঘাটানোর প্রয়োজন নাই। অলরেডি আমি যেগুলো বলেছি সৃজনশীলের সৃজনশীল লেখার নিয়ম নিয়ে, ওগুলো তোমাদের মেনটেন করা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যদি তোমরা ফুল মার্কস তুলে নিয়ে আসতে চাও। ফুল মার্কস হয়তো বা বেশিরভাগ মানুষই পাবা না, ভালো মার্কস যদি তুলে নিয়ে আসতে চাও, কারণ ফুল মার্কস তোলার জন্য কিন্তু যথেষ্ট ইফোর্ট দিতে হবে বাংলায়, যেটা দেবার মতো তোমাদের অনেকেরই সময় ধৈর্য বেশিরভাগই হয় না। মাদার তেরেসা অকৃত্রিম মাতৃস্নেহের আধার ছিলেন। আলবেনিয়ান বংশোদ্ভূত হয়েও তিনি তার কাজের জন্য সারা পৃথিবীতে স্মরণীয় হয়ে আছেন। 1950 সালে তিনি কলকাতায় মিশনারিজ অফ চ্যারিটি নামে একটি সেবা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে এই চ্যারিটি হোম সমগ্র পৃথিবীর দরিদ্র, অসুস্থ, অনাথ ও মৃত্যু পথযাত্রী মানুষের জন্য কাজ করে। এই কাজের জন্য 1979 সালে তাকে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়। সেই পুরস্কারের সমস্ত অর্থ তিনি সেবার কাজে ব্যয় করেন। 1997 সালে তিনি মৃত্যুবরণ করেন, কিন্তু পৃথিবীর মানুষ আজও তার নাম শ্রদ্ধা ভরে স্মরণ করে। আমরা আরেকটা বিষয় একটু খেয়াল করব। আমরা যেটা করি, আমি এটা অনেক সময় শিক্ষার্থীদেরকে দেখে থাকি, তারা আউটসাইড দ্য প্যাসেজ ইনফরমেশন দেয়, মানে উদ্দীপকে দেয় নাই এমন কিছু কেউ সে নিয়ে আসে, কারণ সে জানে এটা সম্পর্কে। এখন উদ্দীপকে নাই এমন কিছুকে তুমি নিয়ে আসতে পারবা নিজের মতামত, কিন্তু উদ্দীপকে উল্লিখিত কোনো চরিত্র, তাদের নিয়ে তুমি কোনো অতিরিক্ত তথ্য দিতে পারবা না। যেমন মাদার তেরেসা নিয়ে ধরো তুমি আরো অনেক কিছু জানো, তার বাবার নাম কি, তার মায়ের নাম কি, বা মাদার তেরেসা হচ্ছে কোথায় সেবা শুশ্রূষা করতেন, আবার মাদার তেরেসা কি আদতে আসলে একজন মানব প্রেমিক ছিলেন নাকি একটা ভণ্ড ছিলেন, এটা নিয়ে অনেক বিতর্ক আছে। এবং মাদার তেরেসা যে ভণ্ড ছিলেন এটার মানে এটার পক্ষেও অনেক স্ট্রং যুক্তি আছে। কিন্তু এখন তুমি যদি এইগুলো নিয়ে কথা বলা শুরু করো, তাহলে তো আসলে হলো না। তো তুমি এগুলো নিয়ে কথা বলবা না আমি জানি, কিন্তু তুমি যেটা করবা সেটা হলো উদ্দীপকে আমাকে যে চরিত্রটা নিয়ে বলা হচ্ছে সেই চরিত্রটা সম্পর্কে যতটুকু বলা হয়েছে আমি ঠিক ততটুকুই কথা বলবো। বাকিটা আমি যেটা বলবো সেটা হবে আমার নিজের ভাই মতামত, আমি কি মনে করি ওটা নিয়ে, দ্যাটস ইট। এখানে আর আমি অন্য, এখানে আমি আমার জ্ঞান বিতরণ করতে যাব না, এটা জ্ঞান বিতরণের জায়গা না। পরীক্ষায় কিন্তু কিছু অতি পাকনা থাকে, যারা করে কি, আমি আমার নিজের আহ এরকম একজন সিনিয়রকে সবসময় দেখেছি যিনি অনেক ভালো পারতেন, মানে এত ভালো ফাইন্যান্স, এত কনক্রিট নলেজ, খুবই খুবই বাজে স্টুডেন্ট ছিল তার পরীক্ষার রেজাল্ট, কারণ সে অতিরিক্ত পণ্ডিতি পরীক্ষায় গিয়ে করতে চাইতো। পরীক্ষায় গিয়ে গবেষণা গান না, পরীক্ষার কাছে আমাদের মার্কস তুলে নিয়ে আসো, ওটা যেমনি পারে আমি মার্কসটা তুলে নিয়ে আসবো। গবেষণা পরীক্ষার আগে করা যাবে, পরীক্ষার পরে করা যাবে, ওই 2.5 ঘন্টা 3 ঘন্টা আমার গবেষণা না করলেও চলবে। ঠিক আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা চলে যাই প্রথম প্রশ্নে। বাংলা কত তারিখে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন? এক লাইনে উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দে কলকাতার বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। যদি এই তথ্যটা আমি নাও দিতাম তারপরেও আমার এটা ঠিক হইতো। ধরো আমি এই তথ্যটা কেটে দিলাম, তখন দেখি তো চলো তো বাক্যটা কেমন হয়। ধরো এই তথ্যটা আমি কেটে দিলাম, তখন কি হয় বাক্যটা দেখি তো। রবীন্দ্রনাথ ঠাকুর 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন। দেখো আমার কাছে প্রশ্নে যা চেয়েছে সেটার উত্তর কি পাওয়া গেল? 100% গেল। তাহলে কি একে এক, একে ভাই কত দিবে রে তোরে, একে তো আর 2 দিতে পারবে না। তো এই জিনিসটা কিন্তু আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে? অনুধাবনমূলক। বাঁকা জল বলতে ভরা বর্ষায় নদীর জলের ভয়ঙ্কর রূপ ধারণের বিষয়টিকে বোঝানো হয়েছে। ভালো মতো দেখো, আমি বারবার বলছি, অনুধাবনমূলকের যে প্রথম প্যারাটা বা প্রথম লাইনটা, সেখানে আমরা সরাসরি উত্তরটা দিয়ে দিব। উত্তরটা দেওয়ার পরে দ্বিতীয় প্যারাতে যে আমরা সেটাকে ব্যাখ্যা করতে যাব, যে আমি কেন এটা বললাম। যেমন প্রথম লাইনে আমি বলে দিলাম যে বাঁকা জল বলতে ভরা বর্ষায় নদীর জলের ভয়ঙ্কর রূপ ধারণের বিষয়টিকে বোঝানো হচ্ছে। এরপরে আমি যখন ব্যাখ্যায় যাচ্ছি তখন আমি মূল কাহিনীতে অনুপ্রবেশ করছি। কবিতা এক নিঃসঙ্গ কৃষক সোনার ধান কেটে নদী তীরবর্তী খেতে অপেক্ষমান। এখন তুমি এটাকে সহজ ভাষায় লিখতে পারো যে কবিতায় আমরা দেখতে পাই একজন নিঃসঙ্গ কৃষক সোনার ধান কেটে নদীর তীরে বসে অপেক্ষা করছে। এভাবে লিখতে পারো, এভাবে লিখলেও তুমি ফুল মার্কস পাবা।
আকাশে ঘন মেঘের গর্জন, বর্ষার ভরা নদীর ক্ষুরোধার স্রোতের সাথে এর জলও বাঁকা হয়ে খেলা করছে। ছোট ক্ষেতটুকু ধীরে ধীরে গ্রাস করে চলেছে তা। এভাবে বাঁকা জল শব্দবন্ধের ভেতর দিয়ে কবিতাটিতে বৈরী প্রকৃতির রুদ্র রূপের প্রতি, এরকম দরকার নাই, তুমি সহজ ভাষায় লিখে দাও যে ভেতরে কবিতাটিতে বৈরী প্রকৃতির বা হচ্ছে একটা ভয়ঙ্কর প্রকৃতির কথা ইঙ্গিত করা হয়েছে। এছাড়া বাঁকা জল কবিতাটিতে অনন্তকাল স্রোতের প্রতীক। গেল, শেষ। এবারে আমরা 3 নম্বরটাতে যাব। সোনার তরী কবিতার কোন বিষয়টি মাদার তেরেসার জীবনের সঙ্গে সঙ্গতিপূর্ণ? ব্যাখ্যা করো। সোনার তরী কবিতায় উল্লিখিত ব্যক্তি মানুষের মৃত্যুর বিপরীতে কর্মের অমরতার প্রসঙ্গটি উদ্দীপকের মাদার তেরেসার সঙ্গে সঙ্গতিপূর্ণ। চলো আমরা দেখি। সোনার তরী কবিতায় কবি এক গভীর জীবন দর্শনকে উন্মোচন করেছেন। তিনি দেখিয়েছেন মহাকাল কেবল মানুষের সৃষ্টিশীল মহৎ কর্মকেই গ্রহণ করে, ব্যক্তি মানুষকে নয়। আর তাই কাল পরিক্রমায় সৃষ্টিকর্ম টিকে গেলেও মানুষকে অনিবার্যভাবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। আলোচ্য কবিতায় কৃষক চরিত্রটির আধারে কবি এ সত্যটিকেই উন্মোচন করেছেন। আচ্ছা, উদ্দীপকের মাদার তেরেসা অকৃত্রিম মানবসেবী ছিলেন। 1950 সালে তিনি কলকাতায় মিশনারিজ অফ চ্যারিটি নামে একটি সেবা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানটি পরবর্তীকালে সমগ্র পৃথিবীর দরিদ্র, অসুস্থ, অনাথ, মৃত্যু পথযাত্রী মানুষের জন্য কাজ করে সুনাম অর্জন করে। এই দেখো, এখন আমরা কি বলেছি যে উদ্দীপকের সঙ্গে কিভাবে এটার মিল আছে। এমন সেবাধর্মী কর্মযজ্ঞের জন্য তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। মানে উদ্দীপকটা ছিল যে সোনার তরী, তো ছিল আমার মেইন কবিতা, উদ্দীপকের কথা আমি বললাম। এখন আমি দেখি যে আলোচ্য সোনার তরী কবিতায়ও মানুষের কর্মের অমরতার কথা বলা হয়েছে। সেখানে দেখানো হয়েছে ব্যক্তি মানুষের মৃত্যু অনিবার্য হলেও সৃষ্টি কর্মের মৃত্যু নাই। তো মাদার তেরেসার জীবন ও কর্ম এই বিষয়টাই ইঙ্গিত বহন করে। সেই বিবেচনায় আলোচ্য কবিতার ব্যক্তি মানুষের মৃত্যুর বিপরীতে কর্মের অমরতার দিকটি উদ্দীপকের মাদার তেরেসার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। দ্যাটস ইট, এখানে আর কোনো কথা নাই। তো আমি বলবো যে এইবারে আমরা ঘ নম্বরটাতে চলে যাই। চলো ঘ নম্বরটা দেখি। মাদার তেরেসার জীবন পরিণতি সোনার তরী কবিতার মূল উপজীব্য। এই দেখো, আমি কি বলেছিলাম, ঘতে আমাদেরকে নর্মালি কি দেয়, ঘতে তোমাকে একটা কিছু বলে ওটা নিয়ে তোমাকে কোনো একটা কমেন্ট করতে বলে বা মন্তব্য করতে বলে, এবং মন্তব্যটা বিশ্লেষণ করতে বলে। একটা মন্তব্য বিশ্লেষণ করার কিন্তু কিছু ফরম্যাট আছে। যেমন আমাদের দেশে হয় কি, মানুষ যখন কোনো ফরম্যাট জানে না তখন সে হচ্ছে দেখা যায় একটা নর্মাল তর্ক করতে গেলেও সেটাতে আস্তে আস্তে ঝগড়ার দিকে চলে যায়, এবং তারপরে সে ওই স্টেজে যায়, তুই আমার চিনস, তুই জানস আমি কে, তুই আমার চিনস, বা এরকম। বা ধরো পার্সোনাল অ্যাটাক করা শুরু করে, আরে তুই তো বাটা, তুই তো ধর্মই মানুষ না, আরে তুই তো নামাজি পড়স না, আরে তুই তো অমুক, তুই তো আরে তোর বাপ তো ঘুষ খায়, আরে তুই তো এমন, সো তোকে দিয়ে কি হবে, এই ধরনের, যেটা খুবই থার্ড ক্লাস কাজ। মানে এইভাবে আসলে কোনো কিছুকে যুক্তি প্রদর্শন করা যায় না। যখন বিতর্ক করে, বিতর্ক প্রতিযোগিতার দিকে যদি তাকাও, একটা ফরম্যাট মেনটেন করে কিন্তু যুক্তি দেয়, যুক্তি দিয়ে এটার উদাহরণ দেয়, তারপরে বলে এই জন্য আমি এটা বলতেছি, ওই জন্য আমি এটা বলছি। এখন আমরা যেটা করি না সেটা হলো, আমরা করি কি, আমরা মন্তব্য বিশ্লেষণ করতে যাই। মানে ঘতে কেন কম নম্বর পায় স্টুডেন্টসরা, তার কারণ হলো গিয়ে তারা প্রপারলি সাপোর্টিং আর্গুমেন্ট গুলো দেখাতে পারে না। সাপোর্টিং আর্গুমেন্ট মানে হচ্ছে ওইটার সপক্ষে যুক্তি। যেমন এই যে ধরো, এখানে আমার কথা হচ্ছে মাদার তেরেসার জীবন পরিণতি সোনার তরী কবিতার মূল উপজীব্য, মন্তব্যটি বিশ্লেষণ করো। আর আমি যদি বলি যে না, এটা মূল উপজীব্য না, এখানে অন্য কিছু আছে, ফাইন, তুমি বলছো মূল উপজীব্য না, ঠিক আছে, ইটস ফাইন, দেন প্লিজ এটা তুমি প্রমাণ করে দেখাও। প্রমাণ করতে হলে কি করতে হবে, আমাকে হচ্ছে যুক্তি দিতে হবে। যুক্তি দিয়ে আমাকে উদ্দীপকের সঙ্গে সোনার তরী কবিতার একটা কম্পারিজন করে আমাকে সেটা যুক্তি দিয়ে, উদাহরণ দিয়ে এটা বোঝাতে হবে। বা আমি যদি বলি যে এটা উপজীব্য, বলে তুমি খালাস পেয়ে যাবা না, এত সহজ না। তোমাকে তখন কি করতে হবে, তোমাকে আবার এটাও যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে যে কেন এটা উপজীব্য। তখন উদ্দীপকের সঙ্গে এটা কেন উপজীব্য, তুমি যাও এখন কবিতায় মিল দেখাও, উদাহরণ দাও, তারপরে তুমি বলো যে তুমি এটাকে বলছো এটা উপজীব্য। আমরা চলো একটা ডেমো অ্যান্সার দেখি, তাহলে আমরা বুঝে যাব। মাদার তেরেসার জীবন পরিণতি তথা মৃত্যু এবং তার সুকৃতিময় কর্মের টিকে থাকার দিকটি সোনার তরী কবিতার ভাবসত্যকেই প্রমাণ করে। সোনার তরী কবিতায় কবি মানুষের জীবনে অনিবার্য পরিণতির দিকটির প্রতি আলোকপাত করেছেন। তার মানে আমরা বুঝতে পেলাম যে এখানে এটা উপজীব্য। এটা যে ওটা যে ঠিক আছে, মানে যে কথাটা বলেছে ওইটার সাথে আসলে এরকম খুব একটা মানে কি বলবো, যে পাল্টা তর্ক দেওয়া যায়, পাল্টা যুক্তি দেওয়া যায় না। ওটা ঠিকই বলেছে, তাই আমরা এটা মেনে নিলাম। শুধু তো মেনে নিলেই হবে না, এখন বলতে হবে যে তুমি এটা কেন মেনে নিলা। চলো দেখি। পাশাপাশি কবিতাটিতে তিনি মহৎ কর্মের গুরুত্বের দিকটিও তুলে ধরেছেন। কবি মনে করেন মানুষ তার বয়সের মধ্যে বাঁচে না, বাঁচে অনন্য কর্মে।
মানুষ শত বছর বেঁচে থাকলেও কেউ তাকে মনে রাখে না। পক্ষান্তরে সুকৃতিময় কর্মের মাধ্যমে সে মানুষের হৃদয়ে স্থায়ী আসন লাভ করতে পারে। উদ্দীপকের মাদার তেরেসা বেঁচে আছেন তার কর্মের মধ্য দিয়ে। সমগ্র জীবন তিনি মানব সেবায় ব্যয় করে গেছেন। তার প্রতিষ্ঠিত মিশনারিজ অফ চ্যারিটি আর্ত মানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সমগ্র পৃথিবীর দরিদ্র, অনাথ ও মৃত্যু পথযাত্রী মানুষের সেবায় কাজ করেছে এই প্রতিষ্ঠান। মানুষকে ভালোবেসে তিনি যেমন মানব সেবাকে ব্রত হিসেবে গ্রহণ করেন, তেমনি মানুষও তাকে রেখেছে হৃদয়ের মণিকোঠায়। আলোচ্য কবিতাটিতে একইভাবে মহৎ কর্মের অমরতার দিকটি ফুটে উঠেছে। আমি গেলাম তুলনা। এবার আমি আবারও বলি যে আমি কেন হচ্ছে এটা বলতেছি যে দুইটাই একই জিনিস, উপজীব্য। সোনার তরী একটা রূপক ধর্মী কবিতা। এই কবিতায় ধান কেটে অপেক্ষমান এক কৃষকের বাস্তবতার অন্তরালে কবিতার ভাবসত্যকে উন্মোচন করেছেন। কবি মনে করেন মৃত্যু মানুষের অনিবার্য পরিণতি, একে কেউ রোধ করতে পারে না। তবে ব্যক্তি মানুষের মৃত্যু হলেও মৃত্যু তার কর্মকে স্পর্শ করতে পারে না। তো এইখানে হচ্ছে কর্ম কি? সোনার তরীতে কর্ম হচ্ছে ওই সোনার ধানগুলা, আর মাদার তেরেসার কর্ম কি? তিনি যে মানুষের সঙ্গে মানব সেবা করেছেন সেটা। বস্তুত যে কোনো মানুষ কীর্তিমান কিংবা বরণীয় হয়ে ওঠে তার কর্মের উৎকর্ষে। উদ্দীপকের মাদার তেরেসা তার উৎকৃষ্ট উদাহরণ। দৈহিক মৃত্যু হলেও তিনি তার সেবামূলক কাজের মধ্য দিয়ে মানুষের মনে স্থান পেয়েছেন। তার জীবন ও কর্ম আজও মানুষ অনুসরণ করে। অর্থাৎ মাদার তেরেসার জীবন পরিণতি তথা মৃত্যু এবং সুকৃতিময় কর্মের মাধ্যমে মানুষের মনে বেঁচে থাকার এই দিকটি আলোচ্য কবিতার মূল ভাবের সমান্তরাল। সে বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। এই হলো গিয়ে আমাদের গেল। এখন এই পরের যেটা আছে এটার আমি সলভ করাবো না, কারণ আমাদের অলরেডি একই রকম অনেকগুলো হয়ে যাচ্ছে। সিকিউ দুইটা করিয়েছি, দুইটাই হচ্ছে যথেষ্ট তোমাদের যা যা বোঝার জন্য। এখানে আমি আরো বেশ কয়েকটা দিয়েছি, টোটাল 5টা সিকিউ দিয়েছি, বাকি 3টা তোমরা পড়ে নিবা এবং আমি যতটুকু বলেছি অতটুকুই তোমাদের বোঝার জন্য যথেষ্ট। ওই 3টা তোমরা একটু চোখ বুলিয়ে নিবা। আমি জানি 90% স্টুডেন্টই পড়বে না, তারপরেও আমি বলছি, সাধারণত পড়ে না কিন্তু আমি তারপরেও বলছি। আর বাই দ্য ওয়ে তোমাদেরকে আরেকটা জিনিস বলি, তোমরা কিন্তু অলওয়েজ এক্সাম দিবা, সেটা হলো গিয়ে প্র্যাকটিস টেস্ট হোক, এবং সেটা তোমাদের যে একটা তো হচ্ছে তোমাদের ক্লাসের পর পর হচ্ছে 10টা এমসিকিউর একটা পরীক্ষা হয়, আর 25টা এমসিকিউর যে পরীক্ষাটা হয়। দেখো পরীক্ষা যদি তুমি না দাও তাহলে কিন্তু তুমি নিজেকে জাজ করতে পারছো না যে তোমার অবস্থানটা আসলে কোথায়। তোমাদেরকে আমি একটা পড়ার টেকনিক নিয়ে আগেও বলেছি, এখনো বলি, অ্যাক্টিভ রিকল, যেটা পৃথিবীতে গবেষণায় প্রমাণিত সবচেয়ে ইফেক্টিভ স্টাডি টেকনিক। অর্থাৎ না দেখে একটা জিনিসকে মনে করার চেষ্টা করা। তো এটা তুমি কিভাবে করতে পারবা? পরীক্ষায় কিন্তু এই কাজটাই আমরা করি, না দেখেই তো আমরা মনে করার চেষ্টা করি। তো তুমি এইভাবেই পড়ার চেষ্টা করবা। মেহেদি, চলো আমরা পোলে চলে যাই। ঠিক আছে, তুমি হচ্ছে একটু পোল তো করা হয়েছে না ড্রাফট? হ্যাঁ, পোল তোমাদেরকে 1 মিনিট করে সময় দিচ্ছি। 10টা পোল তোমরা এখন অ্যান্সার করবা, এবং এগুলো অ্যান্সার করতে করতে আমরা অবজেক্টিভ নিয়ে কথা বলবো। লঞ্চ করে দাও একটু কাইন্ডলি। আর আমরা এই 10টা প্রশ্নের পরে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তোমাদের কাছে, সেই প্রশ্নের উত্তর আমি দেব। আর বাই দ্য ওয়ে বলে রাখি, যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা শিখবো জিতবো গ্রুপে ফিডব্যাক জানিয়ে দিও। চলো আমরা চলে যাই পোলে, অ্যান্সার করে ফেলো। হ্যাঁ, ঠিক, শেষ করে দাও। লিডার বোর্ড দেখাবো না ওদেরকে, আমি জাস্ট বলি শুদ্ধ উত্তর কি। সো এখানে হচ্ছে ধান কাটা হলো সারা, এটা কোন ভাব প্রকাশ পেয়েছে? কর্মের পরিণতি। এখন দেখো এটা একটা অনুধাবনমূলক প্রশ্ন। এখন অনুধাবনমূলক প্রশ্নের ক্ষেত্রে আমরা কি করি? অনুধাবনমূলক প্রশ্ন হোক না হোক, আমি এখন তোমাদেরকে এমসিকিউ অ্যান্সার করার টেকনিক নিয়ে কিছু কথা বলি। আমি একটা প্রসেসের কথা বেশ কয়েকবার বলেছি, সেটা হলো পিওই, বা এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি প্রসেস অফ এলিমিনেশন। তোমরা এখনো এই জিনিসগুলোর সাথে কেন যেন পুরোপুরি ধাতস্থ হতে পারো বলে আমার মনে হয় না। তোমরা অনেকেই এগুলো খাতা কলমে জানো কিন্তু নিজের পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো না। সেটা হলো
তোমরা এখনো মনে করো যে চারটা প্রশ্নেই নাকি একই রকম লাগছে দেখতে, মনে হচ্ছে চারটাই নাকি উত্তর হতে পারে। চারটা তো কোনোদিন উত্তর হতে পারে না, তার মানে তুমি ভালো মতো পড়ো নাই, বা তুমি এই মুহূর্তে মনোযোগ দিচ্ছ না। প্রসেস অফ এলিমিনেশন হচ্ছে ভুল উত্তরগুলোকে বাদ দিয়ে দেওয়া। চলো আমরা ভুল উত্তর নির্ণয় করি। ধান কাটা হলো সারা, আমি বুঝি ধান কাটা শেষ, তাহলে এখন যদি ফসলের কাজ সম্পন্ন হয়, নো, এটা তো একটা রূপক অর্থে কবিতা। এটা তো আমার এই জিনিস তো মোটেও বুঝাচ্ছে না, এটা তো মানে একদম আক্ষরিক অর্থে বুঝছে, এটা বুঝাচ্ছে না। ধান কাটা হলো সারাটার সাথে কর্মময় জীবনের কোনো সম্পর্ক নাই। ফসল তোলার তারা, মোটেও না, এটা ভিন্ন অর্থ বোঝাচ্ছে। কর্মের পরিণতি, আমার একটাই অপশন আছে আমার হাতে, কর্মের পরিণতি, এবং কর্মের পরিণতি তো সরাসরি এটার সঙ্গে চলে যাচ্ছে, ধান কাটা হলো সারা। তার মানে হচ্ছে যে আমার যেই কাজ ছিল সেই কাজটা শেষ হয়েছে, কাজটার পরিণতির কথা বলা হচ্ছে। পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, এখানে মসি মাখা বলতে কি বোঝানো হয়েছে? আমি এর আগেও তোমাদেরকে মসি অর্থ অনেকবার বলেছি। মসি মানে হচ্ছে যদিও কলম, আর এমনিতে কলমের কালি বা কালো অর্থেও মসিকে বোঝানো হয়ে থাকে কবিতায়। এবং মনে রাখবা, তোমাকে কখনোই এতটা সহজ প্রশ্ন করবে না দুনিয়ার কোথাও, এবং করলে সেই পরীক্ষা দেওয়ারই দরকার নাই আসলে। বোর্ডে তো বা নর্মাল স্কুল কলেজে তো মানে প্রশ্ন আসে না যে এতটাই সহজ যে কিছু বোঝা যায় না, অলওয়েজ ট্র্যাপ থাকবে। যেমন ধরি যে মহাকাল, আহ বা মানে মহাকাল শব্দটা দিয়ে এখানে মনে করতেছে যে আল্লাহ, হ্যাঁ মহাকালের কথা তো বলা হয়েছিল, মহাকালের প্রতীক এই সেই, সেটার সাথে কিন্তু আছে নাকি এই মসি মাখা, অস্পষ্ট মহাকাল বা এমন কিছু বোঝাচ্ছে নাকি? এখানে মসি দ্বারা মাখা, না, এটা তো মানে নাই। মসি মাখা মানে মসি দ্বারা মাখা মোটেও না। কালো রঙে মাখানো, মসি দ্বারা অস্পষ্ট, অস্পষ্ট মহাকাল। আচ্ছা, মহাকাল না, মহাকালের কথা এখানে হওয়ার কথা না। কারণ মহাকাল হচ্ছে, আমরা দেখেছি মহাকালের প্রতীক হচ্ছে সেই নৌকাটা কিংবা মাঝি। মসি দ্বারা অস্পষ্ট এটাও না, তাহলে কি? তাহলে এখানে বোঝাচ্ছে কালো রঙে মাখানো। এটা একটা লাইন আমরা দেখতে পাই, সেটা হচ্ছে কবিতার মাঝে এরকম সরাসরি একটা লাইন আছে, পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা। ঠাঁই নাই ঠাঁই নাই কথাটিতে মাঝির কেমন মনোভাব প্রকাশিত হয়েছে। মেহেদি লঞ্চ করে দিয়েছো এটা? হ্যাঁ। এখানে আমি একটু তোমাদেরকে প্রসেস অফ এলিমিনেশনে আমি তোমাদেরকে হেল্প করি। চলো, তুমি আর বলতে পারো যে স্যার আমি তো সবগুলো বের করতে পারবো না। 50-50 পারবা, তাহলেও কিন্তু তোমার পসিবিলিটিস বেড়ে যায় শুদ্ধ উত্তর বের করার। অর্থাৎ ধরো তুমি 4টা উত্তর থেকে 3টা উত্তর বাদ দিতে পারবা না, 2টা উত্তর তো বাদ দিতে পারবা, মানে 2টা ভুল অপশন তুমি আইডেন্টিফাই করতে পারবা। তাহলে তোমার 50% কিন্তু তখন তোমার মানে তোমার কিন্তু চান্স বেড়ে গেল। আগে যদি তোমার চান্স থাকে মানে 1/4, আগে তোমার ধরো প্রবাবিলিটি ছিল, মানে সম্ভাবনা ছিল 4/1 মানে 25% পসিবিলিটিস ছিল আগে তুমি শুদ্ধ উত্তর পারার। যদি তুমি 4টা থেকে আন্দাজে দাগাও, তুমি যদি 2টা থেকে দাগাও, তাহলে কিন্তু তোমার 50% হয়ে গেল, মানে তোমার কিন্তু পসিবিলিটিস বেড়ে গেল তোমার শুদ্ধ উত্তর দাগানোর। স্মৃতিচারণ, এখানে কি কোনোভাবে স্মৃতিচারণ আছে? প্রশ্নই ওঠে না। ঠাই নেই ঠাই নেই এটার মধ্যে। হতাশা, হতাশারও এখানে প্রশ্নই ওঠে না। নিবেদন নাকি অনাগ্রহ? মেহেদি একটু শেষ করে দাও। আচ্ছা, এখানে আমি একটা জিনিস একটু দেখাবো। যখন আমরা এখানে হতাশার কথা বললাম, এখানে হতাশাটা যদিও ওই জায়গাতে দিয়েছে, কিন্তু এখানে আমি একটু আমার কথা বলবো, সেখানে আমি এটাকে একটা ভুল উত্তর হিসেবে বলবো। এটা ভুল উত্তর, এটা তোমরা একটু ভুল উত্তর হিসেবে দেখো। এখানে মাঝির কেমন মনোভাব প্রকাশিত হয়েছে, মাঝি এখানে অনাগ্রহ দেখিয়েছে। এটাকে তোমরা শুদ্ধ উত্তর হিসেবে ধৈর্য না, এখানে ভুল এসেছে। অনাগ্রহ মাঝি এখানে দেখাচ্ছে, ঠাই নাই ঠাই নাই ছোট সেতুরি। প্রথমত আমরা সেই স্মৃতিচারণ, এখানে তো স্মৃতির কোনো প্রশ্নই নেই। নিবেদন, কি নিবেদন করবে? নিবেদন করা কি, যে ফুল নিবেদন করা, শহীদ মিনারে ফুল নিবেদন করা বা কোনো কিছু দেওয়া, সেটা আর কি না, এ তো দেওয়ার কিছু তো নাই এখানে। হতাশা, না, মাঝির এখানে হতাশা প্রকাশিত হয়নি। মাঝি এখানে অনাগ্রহ প্রকাশ করছে। মাঝি আগ্রহী না তোমার, তোমাকে নেয়ার জন্য। ঠাই নাই ঠাই নাই কথাটিতে মাঝির কেমন মনোভাব প্রকাশিত হয়েছে, মানে মাঝি এখানে আগ্রহী না তোমাকে নিতে। মহাকাল, মহাকালের হতাশা হবে কেমন তোমার নিতে? মহাকাল তোমাকে নিতে আগ্রহী না, তোমার সৃষ্টিকর্মকে নিতে আগ্রহী। রবীন্দ্রনাথের কবিতা পড়ছি আমরা এখানে, রবীন্দ্রনাথের কবিতাকে মহাকাল গ্রহণ করেছে, ব্যক্তি রবীন্দ্রনাথকে গ্রহণ করেনি। তিনি মৃত্যুবরণ করেছেন সেই 1941 খ্রিস্টাব্দে। সো এটাই হচ্ছে বোঝানো হয়েছে। তাহলে তোমরা এই প্রসেস অফ এলিমিনেশন, ভুল উত্তর বাদ দিতে দিতে তোমরা শুদ্ধ উত্তরটা পাবা। সোনার তরী কবিতায় কবির আক্ষেপ নিচের কোন পংক্তিতে ভরে গিয়েছে, সরি কোন পংক্তিতে প্রকাশ পেয়েছে?
কবির একটা আক্ষেপ আছে। গগনে গরজে মেঘ ঘন বর্ষা, এটা যে আক্ষেপ না, এই বিষয়ে পাগলও জানে। বাকিগুলো দেখি, তোমরা এখন বের করো, তোমরা বলো। শেষ করে দাও মেহেদি, 1 মিনিট লাগবে না, এগুলো খুব সহজ প্রশ্ন। যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। এখন এই ধরনের প্রশ্ন বুঝতে হলে, উত্তর পারতে হলে কবিতাটা সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। আর আমি একটা কথা ভাই স্পষ্ট বলে দিই তোমাদেরকে, তোমরা তোমাদের এই কবিতা তোমাদের একদম মুখস্থ থাকতে হবে। সোনার তরী কবিতাটা এটা যদি মুখস্থ না থাকে তাহলে হবে না। মুখস্থ না থাকলে এটা হবে না। হবে না মানে হবে না, সরি, মুখস্থ থাকতে হবে এটা। তো এই কবিতাটা যদি আমাদের মুখস্থ না থাকে তাহলে আমাদের হবে না, একদম মুখস্থ থাকতে হবে। এই জন্যে আমরা কবিতার লাইন যদি না বুঝি তাহলে আমি কেমনে বুঝবো এটা? যাহা ছিল নিয়ে গেল সোনার তরী, এটা দিয়ে যিনি বললো আক্ষেপ, কেন আক্ষেপ করেছেন? কারণ উনি মহাকালের কাছে নিজেকে মানে গ্রহণ করার কথা বলেছিল, কিন্তু মহাকাল আগ্রহ জানায় নাই, অনাগ্রহ জানাইছে, আগের প্রশ্নেই দেখছি। কিন্তু উনার যা সৃষ্টিকর্ম নিয়েছিল সেগুলো তো ঠিকই নিয়ে গেছে, ওটাই আক্ষেপ করে তিনি বলেছেন। তাহলে এখন অনেকের কাছাকাছি উত্তর মনে হতে পারে, এখন আমার এলহ করুণা করে, এটা উনি আক্ষেপ করে বলে নাই, এটা উনি অনুনয় বিনয় করে বলেছেন, অনুরোধ করে বলেছেন। এটা না আমার সোনার ধানে গিয়েছে বলি, এটার সাথে কোনো সম্পর্কই নেই। আমার সোনার ধানে গিয়েছে বলে আক্ষেপ করার কিছু নাই। সোনার তরী কবিতার সোনার ধান কিসের প্রতীক? আচ্ছা, এটা আমি মেহেদি দরকার নাই ওদেরকে দেওয়ার, এটা আমি তোমাদেরকে সরাসরি দিচ্ছি। মহাকালের প্রতীক মোটেও না, মহাকালের প্রতীক হচ্ছে নৌকা এবং মাঝি। সমকাল তো প্রশ্নই ওঠে না, এটা কি দৈনিক সমকাল নাকি, পত্রিকার কথা বলতেছে। কাল স্রোত, মোটেও কাল স্রোত হচ্ছে এটার মানে কাল স্রোত আবার কিসের প্রতীক? কাল স্রোতের প্রতীক এখানে কোথা থেকে আসবে? এটা হচ্ছে সৃষ্টিকর্ম, এটার উত্তর। আশা করি তোমরা বুঝতে পারলা। আমাদেরকে এইভাবে একটু টেকনিক্যালি এমসিকিউ অ্যান্সার করতে হবে। এমসিকিউ অ্যান্সার করার জন্য সময় থাকে, যেই পরিমাণ সময় তোমরা দেখা যায় দেখা দেখি করতে ইনভেস্ট করো এমসিকিউ, 4 3 2 2 বল 2 জানা, ঠিক আছে, খ না ঘহ না খহ, এইগুলো না করে তার চেয়ে তুমি যদি একটু টেকনিক্যালি নিজে সলভ করার চেষ্টা করো, তোমার মোটামুটি যতটুকু নলেজ আছে সেই নলেজটাকে যদি আরেকটু তুমি ঘষো মাজো, তাহলে কিন্তু দেখা যাবে তুমি নিজেই খুব ভালো মতো উত্তর করে আসতে পারবা। আরেকজনের কাছ থেকে তোমার চুরি করার প্রয়োজন পড়বে না। সোনার তরী কবিতায় বাঁকা জল মূলত কিসের প্রতীক? মেহেদি এখন এটা তুমি দাও, এটা আমি কোনো ক্লু দিব না, এটা তোমরা অ্যান্সার করো। সোনার তরী কবিতায় বাঁকা জল মূলত কিসের প্রতীক? হুম, শেষ করে দাও। বাঁকা জলটা হচ্ছে কাল স্রোতের প্রতীক, মহাকালের প্রতীক। আচ্ছা, এক একটা দেখি। মহাকালের প্রতীক, মহাকালের প্রতীক এই যে বললাম, এগুলো হচ্ছে ট্র্যাপ। এগুলো কেমন ফাঁদ, কারণ এইসব প্রতীক নিয়েও তো কবিতায় কথা হয়েছে। মহাকালের প্রতীক কে? মহাকালের প্রতীক হচ্ছে মাঝি এবং নৌকা। বাদ, কর্মফলের প্রতীক এমন কোনো কিছু উল্লেখ করা নাই। আশঙ্কার প্রতীক, এগুলো উল্লেখই করা নাই। তাহলে আছেই শুধু কাল স্রোত। বাঁকা জল বলতে মূলত কাল স্রোতের কথাই বোঝানো হয়েছে। সোনার তরী কিসের প্রতীক? সোনার তরী আমি মাত্রই যেহেতু বললাম, এটা নিয়ে আর কথা না বললাম, সেটা হচ্ছে জীবনের প্রতীক। এখন তাহলে তুমি বলতে পারো যে সোনার তরী দিয়ে তো মানে মহাকালের প্রতীক, মহাকালও বোঝানো হয়। হ্যাঁ, এখন অপশনে যদি মহাকাল থাকে তাহলে আমরা মহাকাল দিব, যদি অপশনে মহাকাল না থাকে তাহলে আমরা কি দিব? তাহলে আমরা জীবন দিব, কিংবা এটার কাছাকাছি যেটা থাকবে সেটা দিব। এখন কেন জীবনের? কারণ হচ্ছে যে এটা আমাদের নিজেদের সৃষ্টিকে নেয়। ধরো তুমি তুমি মৃত্যুবরণ করবা, তোমার সাথে আমি, এই যে আমি এই মুহূর্তে ক্লাস নিচ্ছি শিক্ষক ক্যাম্পাস থেকে, তুমি তোমার ডিভাইসে ক্লাস দেখছো, এটা যদি মিথ্যা হয়, সবকিছু যদি মিথ্যা হয় পৃথিবীতে, একটা সত্য যদি এক্সিস্ট করে, সেটা হলো তুমি একদিন মরবা, আমি একদিন মরবো। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তো সেই মৃত্যু মানুষকে কালের অতল গহ্বরে হারিয়ে নিয়ে যায়।
কিন্তু তোমার আচার আচরণ, তোমার কাজকর্ম, তুমি হয়তো কোথাও দান করেছিলা, তুমি হয়তো কোনো বন্যার্থকে তুমি রিলিফ দিয়েছিলা, তুমি হয়তো বা মানুষের সাথে ভালো আচরণ করতা, সেগুলো কিন্তু টিকে থাকবে। তুমি হয়তো বা খারাপ ছিলা, তোমার সেই খারাপ জিনিসগুলো কিন্তু টিকে থাকবে। এখন তুমি বলতে পারো যে মহাকাল টহাকাল তো স্যার এখানে নাই, সোনার তরী কিসের প্রতীক? কৃষকের প্রতীক, প্রশ্নই আসে না। চলো প্রসেস অফ এলিমিনেশন নেই। কেন প্রসেস অফ এলিমিনেশন কেমনে কাজ করে দেখো। কর্মের প্রতীক নো, সোনার তরীর সাথে কোনো কর্মের প্রতীকের কোনো সম্পর্কই নেই। যৌবনের কথাই তো আসেনি কোথাও, যৌবন কোথা থেকে আসলো? তা আমার থাকেই তো একটা জীবনের। সোনার তরী কবিতায় মহাকালের প্রতীক কোনটি? মেয়েদের দরকার নেই ওদেরকে দেওয়ার, আমি সরাসরি বলি, সেটা হলো মহাকালের প্রতীক কোনটা? নৌকা আর মাঝি, যদি দুইটাই থাকে তখন তোমরা সব সময় মাঝিকে দিবা। কেন মাঝিকে দিবা? আসলে এই কবিতাটা তো একটা রূপক অর্থে কবিতা। এই কবিতাটার কিছু জিনিস হচ্ছে একটু সাটল, এমন যে এই জিনিসগুলোকে আসলে একদম স্পষ্টভাবে বলে দিয়েছে বিষয়টা তাও নয়। এখানে আমরা প্রথমত নদী, নদী তো না, ধান তো না, প্রশ্নটা ধান তো হচ্ছে সৃষ্টিকর্মের প্রতীক। নৌকা আর মাঝি, এই দুইটার মধ্যে আসলে কেন আমরা মাঝিকে আমরা বলি? তার কারণ হলো মাঝির সাথে কৃষকের একটা কথোপকথন আছে কবিতার মধ্যে, এবং মাঝিকে কিন্তু উনি রিকোয়েস্ট করে যে আমাকে এখন আমারে লহ করুণা করে। তখন মাঝি বলে ঠাই নাই ঠাই নাই, ছোট সে তরি আমারই তখন হচ্ছে আমরা দেখি যে এখানে এই অনুনয় বিনয় করছে মাঝিকে, এবং মাঝির সাথে একটা কনভারসেশন আছে। তাই আমরা সেই অর্থে বলতে পারি মাঝি হচ্ছে মহাকাল। এখানে মাঝি মহাকাল, নদী হচ্ছে জীবন। আবার কিছু দৃষ্টিভঙ্গি থেকে নৌকা হচ্ছে জীবনের প্রতীক। আবার কিছু দৃষ্টিভঙ্গি থেকে সেখানে নৌকাকেও মহাকালের প্রতীক হিসেবে দেখানো যায়। সহজ হিসাব, যদি মাঝি আর নৌকা দুইটা থাকে অপশনে, তুমি মাঝি অ্যান্সার করবা, কারণ মাঝি হচ্ছে মোর কারেক্ট। আর যদি তোমার মাঝি না থাকে, শুধু নৌকা থাকে, তাহলে তুমি নৌকা দিবা। আর যদি তোমার যে জীবনের প্রতীক, ওটা একটু আগে দেখিয়েছি, ওটা নিয়ে আর কথা বললাম না। মাঝির তরিতে কৃষক স্থান পেলেন না কেন? এটা একটু দাও, ওদেরকে পোলটা লঞ্চ করে দাও। মেহেদি শেষ করে দাও। মাঝির তরিতে কৃষক স্থান পেলেন না কেন? চলো, আমার মনে হয় যে এখন আসলে তোমাদেরকে ওই কুইজ না দিয়ে এই যে এক্সপ্লেইন করছি, এটাতে আরো তোমরা বেশি মজা পাচ্ছ, এবং তোমরা এগুলোর ব্যাখ্যা বুঝতে পারছো যে মানে হাউ টু ক্র্যাক অ্যান এক্সাম। আমার মনে হয় ছোটবেলা থেকেই তো আমরা বলি যায় পর 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 কেমনে পড়তে হবে, এটাও কেউ আমাদেরকে শিখায় নাই। এগুলো আমি মনে হয় আমি আমার জীবনে এগুলো মানে রীতিমতো বুড়া হয়ে শিখছি। এবং কিভাবে এক্সাম দেওয়া উচিত, এই টেকনিক্সও আমরা বোধহয় ছোটবেলা থেকেই বেশিরভাগ মানুষই ওইভাবে শিখি নাই। যারা ভালো স্টুডেন্ট তারা নিজেদের মতো করেই অনেক সময় হয়তো অনেক কিছু বুঝে ফেলেছে, বাট অনেক মধ্যম মানের স্টুডেন্টকেও কিন্তু আমরা দেখি যে জীবনের অনেক ক্ষেত্রে তারা পৃথিবীর অনেক বড় বড় ইউনিভার্সিটিতে গিয়েছে। তারা যেসব টেস্ট এক্সাম আছে, যেটা টোফেল হোক, জিআরই হোক বা জিম্যাট হোক, সেগুলা ক্র্যাক করে তাহলে কেমনে গেল? অফকোর্স দেয়ার আর টেকনিক্স, বা টেকনিক এক্সিস্ট করে। একটু আগে তোমাদের ব্যাচের দুইটা স্টুডেন্ট আসলো এখানে শিখো ক্যাম্পাসে, খুব ভালো লাগলো ওদের সাথে কথা বলে। তোমাদের ব্যাচেরই, মানে আমি তোমাদের কথাই বলছি। সো HSC 26 এর ওরা আসলো এখানে, ওরা হচ্ছে ওয়েস্টিনে এসেছিল। ওয়েস্টিন হচ্ছে শিখো ক্যাম্পাস থেকে খুব কাছে। তো ওয়েস্টিনে আজকে একটা প্রোগ্রাম হয়েছে, যেটা হলো হায়ার স্টাডিজ ইন অ্যাব্রড, মানে দেশের বাইরে যারা আন্ডার গ্রেডে পড়াশোনা করতে যাবে, হয়তো বা ওদের নিয়ে, আমি জানি না প্রোগ্রামটা মেইনলি কি নিয়ে হয়েছে, ওরা আমাকে বলেছে। তো ধরো আমরা এমন অনেক কিছু দেখি, যেমন অনেক মানুষকেও দেখি যারা বাংলাদেশের শিক্ষা পদ্ধতি বা বাংলাদেশের ওভারঅল সিস্টেমে খুব বেশি সুবিধা করে উঠতে পারে নাই, কিন্তু পৃথিবীর অনেক বড় বড় জায়গাতে তারা গিয়েছে, অনেক ক্ষেত্রে তারা অনেক কিছু তারা ক্র্যাক করতে পারছে। সো এইটা আসলে হওয়ার কারণ কি, বা এটা আসলে হওয়ার বিষয়টা কি? তো এটার পেছনে অনেক ফ্যাক্টরস থাকতে পারে, কিন্তু একটা ফ্যাক্টরস আসলে না বললেই নয়। সেটা হলো আমরা বোধহয় অনেক কিছু সম্পর্কেই ওয়াকিবহাল থাকি না শেখা এবং শেখানোর পদ্ধতি নিয়ে। এটা নিয়ে আমাদের যথেষ্ট ঘাটতি আছে। আমি একটা কোর্সের কথা যে কোনো মানুষকেই সাজেস্ট করি, এই কোর্সটা যদি কেউ করতে পারে তাহলে খুব ভালো। সেটা হলো কোর্স এরাতে একটা কোর্স আছে, লার্নিং হাউ টু লার্ন, বারবারা ওকলির খুবই ফেমাস একটা কোর্স। এটা লার্নিং হাউ টু লার্ন, কিভাবে শিখতে হয়, এটা নিয়ে এই কোর্সটা। সো এই কোর্সটাতে যারা ইনস্ট্রাক্টর হিসেবে আছেন, ধরো মেমোরি মাস্টার থেকে শুরু করে পৃথিবীর মানে MIT-র মতো জায়গার প্রফেসর, আরো নানা সব হাই ভোল্টেজ মানুষজন এই কোর্সটাকে কন্ডাক্ট করেছেন। অসাধারণ একটা কোর্স, কিভাবে শিখতে হয়।
আসলে ব্রেইনের শেখার পদ্ধতিটা কিভাবে কাজ করে। সো আমি আরেকজনের কথা তোমাদেরকে বলবো, যাদের ইংলিশ লিসনিং স্কিল ভালো তারা অবশ্যই অবশ্যই এই দুইটা চ্যানেল দেখবা। যদি তুমি এই দুইটা চ্যানেল না দেখো তাহলে তুমি জীবন থেকে অনেক কিছু হারাই ফেলতেছো অলরেডি। আর যদি তুমি বলো যে আমার ইংলিশ লিসনিং স্কিল খুব খারাপ, দেন লিসনিং স্কিল ডেভেলপ করো, তারপরে দেখো। তার নয়তো তুমি যদি ইংলিশ স্কিল ডেভেলপ না করো তুমি যে কত কিছু হারাই ফেলবা জীবন থেকে। এটা হচ্ছে অ্যান্ড্রু হিউবারম্যান, উনি হচ্ছেন একজন নিউরো সায়েন্টিস্ট উনাকে বলা যায়। উনার পডকাস্ট মানে ইউটিউবের বেস্ট কন্টেন্ট আমার মতে অ্যান্ড্রু হিউবারম্যানের কন্টেন্ট। উনি হচ্ছেন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর। সো উনি হচ্ছেন একজন নিউরো সায়েন্টিস্ট। আর আরেকটা হলো গিয়ে আলী আবদাল। আলী আবদালের কথা আমি অনেক বলি। আলী আবদাল হচ্ছে আমার অল টাইম ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটার। আলী আবদাল হচ্ছে একজন পাকিস্তানি ব্রিটিশ। সো এই দুজনের কন্টেন্ট দেখার জন্য আমি বলি, একজন হচ্ছে অ্যান্ড্রু হিউবারম্যান, আরেকজন হচ্ছে আলী আবদাল। বাংলাদেশে অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছে, বাংলাদেশে ভালো কন্টেন্ট ক্রিয়েটর নেই বিষয়টা তা নয়, কিন্তু বাংলাদেশে এই কোয়ালিটির কন্টেন্ট ক্রিয়েটর, এই ধরনের জিনিস নিয়ে আসলে খুব একটা বানানো হয় না বাংলাদেশে। এই মানে এত হাই ভোল্টেজের কন্টেন্ট, এত ভালো এত সমৃদ্ধ কন্টেন্ট বাংলাদেশে হয় না, এটা বলা ভুল, খুব কম হয়। মাঝির তরিতে কৃষক স্থান পেলেন না কেন? চলো এবার আমরা দেখি। ধানে তরি পূর্ণ বলে, এখন মাঝির মনে ধরেনি বলে, এটা কি? নো, মাঝির মনে ধরেনি, আমাদের সময় ছিল না বলে প্রশ্নই ওঠে না। তরিটি ছোট ছিল বলে, অনেকে ঠাস করে অ্যান্সার দিবে যে তরিটি তো ছোট ছিল, ওখানে তো ধান উঠায় ফেলছে, ধান উঠায় ফেলার পর তো আর জায়গা ছিল না। ঠিক আছে, তরিটি ছোট ছিল সেই তথ্যটা আমাদের উল্লিখিত আছে যে ঠাই নাই ছোট সে তরি। ঠিক আছে, ছোট সে তরি, হ্যাঁ এটা কিন্তু টেকনিক্যালি কিন্তু এটা উত্তর হতে পারে। পরের লাইনে বলা আছে আমারই সোনার ধানে গিয়েছে ভরি। ছোট তরি তো সমস্যা কি, ছোট নৌকাতে উঠবে, কিন্তু পরে যখন লাইনটা বললো যে আমারই সোনার ধানে গিয়েছে ভরি, মানে আমার যেই সৃষ্টিকর্ম ওটা দিয়েই ওই নৌকা ভরে গেছে। আমি তো পরের লাইনে উত্তর তো বলেই দিলাম, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। তো এটাই হচ্ছে অ্যান্সার। এবং এটাই কেন অ্যান্সার, এটাই তার কারণ হচ্ছে তরিটা ছোট, ঠিক আছে, ছোট তরিতে তো উঠতে পারি, সমস্যা কি, ছোট হলে কি হয়েছে, ছোট তরিতে মানুষ উঠে না, কিন্তু তরিটা তো ধানে পূর্ণ হয়ে গেছে। তাহলে কোনটা মোর কারেক্ট? অনেকে হচ্ছে এক নম্বরটা লাগাইছো, কোনটা মোর কারেক্ট? অফকোর্স সি মোর কারেক্ট, কারণ ধানে ভর্তি ছিল বলেই তো উঠতে পারে না রে ভাই। তরিটা ছোট ছিল, তো ছোট তরি তো কি হয়েছে, ছোট নৌকাতে মানুষ উঠতে পারে না গাদাগাদি কইরা? না, ধানে ভর্তি থাকলে তো তুমি উঠতে পারবা না, ধানে পূর্ণ ছিল বলে। এইটা হচ্ছে আমাদের উত্তর। তো আমাদেরকে এই জন্য উত্তরগুলো একটু ভালো মতো একটু মন দিয়ে দেখতে হবে। শূন্য নদীর তীরে রহিনু পরি কথাটি দিয়ে কি বোঝানো হয়েছে? মেহেদি একটু এটা লঞ্চ করো, এটা হচ্ছে তোমাদের লাস্ট কোয়েশ্চেন আজকে। এরপরে তোমাদের কাছ থেকে কোনো প্রশ্ন থাকলে নিবার। বাই দ্য ওয়ে, আজকের ক্লাসটা আমার বিশ্বাস বেশ ভিন্নতর হওয়ার কথা এবং অনেক তথ্য তোমরা পেয়েছো। তো আজকের ক্লাস নিয়ে তোমাদের ফিডব্যাক চাই শিখবো জিতবো গ্রুপে। এই ফেসবুকটা আসলে নেতিবাচক জিনিসে ভরপুর, যদি এরকম ইতিবাচক কিছু আসে তাহলে সেখানে একটা পজিটিভিটির ভাইব্রেশন পাওয়া যায়, একটা ইতিবাচকতার অনুরণন জাগে। তো আমি চাই সেটা তোমাদের কাছ থেকে। আর তোমাদের ফিডব্যাক পেলে আমরা আমাদের যেগুলো সীমাবদ্ধতা আছে সেগুলো যেমন কাটিয়ে উঠতে পারি, আবার যখন তোমরা আমাদের ক্লাসগুলো ভালো লেগেছে, উপকৃত হয়েছে এগুলো বলো, তখন দেখা যায় যে আমাদের মনে যে আমাদের কষ্ট সার্থক, আমরা যে অনেক রাতে অফিস থেকে বাসায় যাচ্ছি সবকিছু সেটা আসলে সার্থক হচ্ছে। আচ্ছা, শূন্য নদীর তীরে রোহিণী পরি কথাটা দিয়ে কি বোঝানো হয়েছে? ঠিক আছে, শেষ করে দাও মেহেদি। কৃষকের অসহায়ত্ব, অনেকে হচ্ছে এটা দিতে পারো, কিন্তু অসহায়তা এটা শব্দই হয় না, ঠিক আছে, এটা কাইটে দিলাম। অপ্রাপ্তির বেদনা, অপ্রাপ্তির বেদনাও কিন্তু কাছাকাছি, এটা খুবই কাছাকাছি সবগুলা। কালের প্রভাবনতা না, এটা কোনো কিছু না। মৃত্যুর অনিবার্যতা কেন? এখন দেখো অপ্রাপ্তির বেদনা, এখানে কথাটি দিয়ে কি বোঝানো হয়েছে? শূন্য নদীর তীরে রোহিণী পরি, যে উনি পড়ে রইল শূন্য নদীর তীরে, অপ্রাপ্তি রয়েছে তার মধ্যে, কিন্তু স্পেসিফিক না, কিন্তু কথাটা দেখো খুব জেনরিক কথাবার্তা। কিন্তু এটা জেনরিক কথাবার্তাটা কেমন, যে তুমি কালকে সকালে আমার সাথে দেখা করো, কালকে সকালে, সকাল কয়টায়? যেই লোক ফজরের নামাজের সময় উঠে তার জন্য তো 6টা সকাল, আর যে হচ্ছে সকাল 10টায় ঘুম থেকে উঠে ওর জন্য 10টা সকাল। সকাল কয়টায়? জেনরিক কথাবার্তা না, মানে স্পেসিফিক কথাবার্তা। সো অপ্রাপ্তির বেদনা আমাদের বাদ। কৃষকের অসহায়তা, এটা তো কোনো শব্দ, এর কিছু হয়নি, এটা বাদ।
কালের প্রবহমানতা, শূন্য নদীর তীরে রহিনু পড়ি। তখন মনে হয় যে অনেক লতায় পাতায় আমরা অনেক সময় যুক্তি খুঁজি, আমাদের মনে যায় আরে ধুর এত সহজ অপশন হবে, হয়তো কঠিন কোনো কিছু হবে, কাল বয়ে চলেছে, কৃষক রয়েছে বসে। না, অনেক সময় তোমার খুব সহজ অপশনই উত্তর হয়ে যায়। কালের প্রবহমানতা বাদ। মৃত্যুর অনিবার্যতা, কৃষক ওখানে অপেক্ষা করছিলেন কেন? কৃষক ওখানে অপেক্ষা করছিলেন তার মৃত্যুর জন্য। এটাই হচ্ছে আমাদের শেষ কথা যখন বলছেন শূন্য নদীর তীরে রহিনু পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। এই ছিল তোমাদের ক্লাস। তোমরা তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আর আমি আজকে একটা জিনিস একটু বলবো, একটা শিক্ষার্থীর সঙ্গেই কথা হচ্ছিল এই বিষয়টা নিয়ে। তো তোমরাও তো আমার খুব কাছের, তোমাদের সঙ্গেও আসলে এই আজকে অনলাইনের কারণে ধরো এই ছোট বাক্সেই আমাদের দেখা হয় ভার্চুয়ালি। সো আমরা একটা বিষয়কে খুব নেগেটিভ বানিয়ে ফেলেছি। সেই নেগেটিভিটিটা কেমন? সেটা হলো যে আরে দূর, এটাতে তো ব্যবসা করতেছে। মানে বিজনেস কথাটাকে আমরা খুব নেতিবাচক ভাবে বলি, কিন্তু এখন দেখো বিজনেস এমন একটা জিনিস যে তুমি যদি কেউ যদি অনেক ধনী হইতে চায় বা অনেক ইম্প্যাক্ট ফেলতে চায়, বিজনেস করাটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে। যদি সে যদি বিজনেস করে, এটা দিয়ে বিজনেস কিভাবে ভ্যালু অ্যাড করে। এখন ধরো উবার, আগে যখন রাত 3টার সময় বা রাত 2টার সময় কোনো মানুষ কোনো কাজে ঢাকার এক জায়গা থেকে আরেক জায়গাতে যাবে, সে কিভাবে যাবে? তার তো কোনো পথ ছিল না। ধরো আমার দাদা মারা গেছে, আমার ইমিডিয়েটলি চাঁদপুর যাওয়া দরকার, আমি কোন রেন্টেকারে যে গাড়ি খুঁজবো? আমি একটা উবার ইন্টারসিটি কল করলাম। আমি উবারের প্রমোশন করতেছি না, এটা যে কোনো রাইড শেয়ারিং সার্ভিসের ক্ষেত্রেই প্রযোজ্য। এখন আরে দূরে তো ব্যবসা করতেছে, আরে ভাই ও ব্যবসা করুক, ও যে একটা ভ্যালু অ্যাড করতেছে, তো শুধু নিজেই ভালো করতেছে তা না, তো আমার মতো অনেক মানুষের জীবনেও তো সে অনেক বড় একটা সুবিধা করে দিচ্ছে। সো এই জন্যে এগুলোকে আমরা আরেকটু ইতিবাচক ভাবে দেখবো। লাস্ট প্রশ্নটা একটু আনক্লিয়ার থেকে গেল, ইসরাতুল এটা বলেছে, সেটা হলো যে লাস্ট প্রশ্নতে আমরা যেটা করেছি সেটা একটু দেখাই। সেটা হলো যে শূন্য নদীর তীরে রহিনু পড়ি, এটা আসলে আমাদের কবিতাটা পুরাটা না পড়লে আসলে ভালো মতো বোঝা সম্ভব না। শূন্য নদীর তীরে সে আসলে বসে বসে মৃত্যুর জন্য অপেক্ষা করছিল, কারণ তার সকল সৃষ্টিকর্মকে নিয়ে গেছে, সারা জীবন ধরে যা যা সৃষ্টি করেছে সেগুলো সব নিয়ে গেছে। তো বাকি রয়েছে কি? সে নিজেই রয়েছে। সো হি ইজ ওয়েটিং ফর দ্য ডেথ। এটাই। হ্যাঁ, বাংলার এমসিকিউ অনেক বেশি কনফিউজিং। আনিকে যে আজকে আমি বললাম প্রসেস অফ এলিমিনেশন দিয়ে করবা, এত কনফিউজিং হবে না। আর হচ্ছে তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে না বেশিরভাগ পোলাপানেরই প্রপারলি, এই জন্য ইয়ে লাগে না। আচ্ছা ভাইয়া, পরীক্ষায় কি ভালো লেখা গণ্য করে? মেহেদি এটা কি বলতেছে একটু দেখি তো। তাড়াতাড়ি লিখতে গিয়ে লেখা খারাপ হয়ে যায়, ভালো হ্যান্ডরাইটিং ভালো থাকলে তো অবশ্যই এটা ভালো ইমপ্রেশন ক্যারি করে, কিন্তু এটা নিয়ে চিন্তা নেই, একটু স্পেস দিয়ে লিখবা, কাটাকাটি করবা না, তাইলেই হবে আর কি। তোমার লেখা যদি পড়ে বোঝা যায়, ঠিক আছে। ভাই হ্যান্ডরাইটিং খারাপ হলে কি ফুল মার্কস পাওয়া সম্ভব? অবশ্যই সম্ভব। আমি খুব হ্যান্ডরাইটিং খারাপ বলা মানুষকেও ফুল মার্কস পেতে দেখেছি খুব ভালো লেখার কারণে। আমি নিজেই মোস্টলি আমার 9-10-এ এবং 11-12-এ আমি আমার স্কুল এবং কলেজে বাংলায় ফুল মার্কস পেতাম। ফুল মার্কস না পেলেও হাইস্ট পেতাম, কারণ হচ্ছে আমার হাতের লেখা কিন্তু ভালো না, বাংলা হাতের লেখা একটুও ভালো না। কিন্তু আমি বিশ্বাস করি আমি যেটা যেটা লিখি ওই কন্টেন্টটা যথেষ্ট ভালো থাকে। অপ্রাপ্তি মানে যেটা পাই নাই, এটাই হচ্ছে অপ্রাপ্তি। অনেক স্যার নম্বর দেন, আসলে স্যারের সমস্যা। হ্যাঁ, আচ্ছা। একটু উপরে উঠে তো ভাইয়ারা যে সকল প্রশ্নের উদ্দীপক, এটা কি লিখছে? মোহাম্মদ আলশা, ওকে একটু ব্লক করে দাও। ওই যে কি লিখতেছে এগুলা। হ্যাঁ, ভাইয়ারা যে সকল প্রশ্নের উদ্দীপক কবিতা হয়, সেগুলো উত্তর করতে কষ্ট হয়, সেগুলো কিভাবে উত্তর করব যদি বলে দিতেন। আহ উদ্দীপক কবিতা হলেও আমাদেরকে এই যে ফরম্যাটটা বলেছি, যতটুকু এটার সঙ্গে তুমি সম্পর্ক স্থাপন করতে পারো এইভাবেই করে করবা। ব্যাকরণটা একটু কঠিন লাগে। আচ্ছা ভাইয়া, যে সকল উদ্দীপক কবিতা হয়, হ্যাঁ নাজিম উদ্দিনের প্রশ্ন উত্তর দিয়েছি আমি। রুটিন কিভাবে সাজাবো? আচ্ছা, এখন একদম ক্লাসের ইয়ে নিয়ে, লার্নিং হাউ টু লার্ন কোর্সটা কোথায় পাবা? সেটা কোর্সেরাতে পাবা, এবং এটা আসলে একটু মোটামুটি ইংলিশে আমাদের একটু সাউন্ড হইতে হবে যদি এটা করে বুঝতে যাও। আচ্ছা। হুম। আচ্ছা, একটু উপরে উঠিত, উপরে উঠিত, হ্যাঁ হ্যাঁ, একটু উপরে উঠিত, অনলাইন অফলাইন কিনে নিজে পক্ষে হিমেল উচ্চারণটা হবে। আর একটু উপরে উঠি ভাই, গ কয় নম্বর পে লিখলে ফুল, 1 নম্বর পে লিখলে জান্নাত, তুমি ফুল মার্কস পাবা। গ ভাই, আমি শিক্ষতে কোর্স কেনার পরে বাইরের সব প্রাইভেট বাদ দিয়েছি, এখন আমার ফ্রেন্ডরা বলছে যে অনলাইন অফলাইন দুইটাই কন্টিনিউ করতে, আমি এখন কি করব? ফ্রেন্ডরা কি বলছে তার চেয়ে বড় কথা তোমার নিজের কাছে কি মনে হয়, মানে তোমার নিজেকে তুমি জিজ্ঞাসা, আমার মনে হয় তুমি উত্তরটা জানো অলরেডি তোমার কি করা উচিত। এবং শুধু শিক্ষতে থাকায় আমি আশা করি তোমার জন্য যথেষ্ট। তারপর তোমার উত্তর তুমি সবচেয়ে ভালো জানো। আমরা বেশিরভাগ সময় উত্তর জানি, উত্তর জেনে আমরা অ্যাফার্মেশনের জন্য প্রশ্ন করি, মানে আমরা অন্যর কাছ থেকে শুনতে চাই আমার মনের কথাটাই। এটাই পক্ষে, এটা শুদ্ধ উচ্চারণ হবে। লাইভ ক্লাসের আগে, হ্যাঁ। হুম,
লাইভ ক্লাসের আগে ফোনে এসএমএস দিয়ে জানিয়ে দিলে ভালো হয়, এটা শিখর কাছে আবেদন। সঞ্জয়, একটা পুশ নোটিফিকেশন কিন্তু অ্যাপ থেকে যায়। পুশ নোটিফিকেশনটা কি? অ্যাপ থেকে নোটিফিকেশন আসে কিন্তু একটা। সো তুমি এটা দেখবা, এই নোটিফিকেশনটা আমি জানি না তোমার মোবাইলে তুমি অফ করে রেখেছো কিনা, এটা চাইলে অ্যান্ড্রয়েড বা আইফোনের নোটিফিকেশনসে গিয়ে অফ করে রাখা যায়। যদি এটা অফ না করে থাকো, সবসময় লাইভ ক্লাসের কিন্তু একটা পুশ নোটিফিকেশন যায় অ্যাপে। আচ্ছা, পড়াবে কি করবে এখন? দ্বিতীয় পত্র পাবা, চিন্তা নাই রাফি, দ্বিতীয় পত্র পড়াবে, হিরণ ভাই সবই পড়াবে ইনশাল্লাহ। ঠিক আছে। হ্যাঁ, পুশ নোটিফিকেশন অফ কোর্স আসে আমাদের এখান থেকে, পুশ নোটিফিকেশনের কথা বলা। আচ্ছা, একটু রাফি আমি একই মেসেজ তোমাকে পাঠাতে একটু নিষেধ করছি। সাফিয়ান ভাইয়া, টাইম টেবিল কিভাবে আচ্ছা, তাহলে এটা নিয়ে আমি আরেকদিন কথা বলবো, যে টাইম টেবিল, রুটিন, এগুলো তো আসলে আর আছে ক্লাসে 2 মিনিট, এই 2 মিনিট আমি কিভাবে বোঝাবো এটা নিয়ে? শুধু বাংলা এই টপিক সম্পর্কিত প্রশ্ন করো তোমরা, অনেক বাইরের প্রশ্ন করছো সবাই। হ্যাঁ, গ ঘ কত মিনিট করে লিখবো, এটা জাকিয়া কত মিনিট করে লিখবা, এটা আসলে গ ঘ এর জন্য আলাদা মিনিট নির্ধারণের দরকার নাই। তুমি তোমার একটা প্রশ্ন মানে ক খ গ ঘ ধরলা, পুরাটার জন্য তুমি 18 মিনিট নির্ধারণ করবা। এখন তুমি যতটুকু লিখলে, ওই তুমি মানে 18 মিনিটের মধ্যে তুমি, আমি যেটা বললাম যে ঘ মিনিমাম 1.5 পাতা লিখতে পারবা, তুমি ততটুকু সময় নিয়ে লিখবা। এখন তুমি যদি বলো তোমার হাতের লেখার স্পিড স্লো, তাহলে তুমি লিখে ফাস্ট করো, এছাড়া আর কোনো ওয়ে নাই। হ্যাঁ, একটু উপরে উঠি তো। ভাইয়া, বইয়ে তো অনেকগুলো গদ্য এবং পর্দা রয়েছে। ও মাই গড, হোয়াট ইজ পর্দা? নাজিমুদ্দিন, এটা কি লিখলা তুমি? সবগুলোকে পড়তে হবে এবং সবগুলো হতে কি পরীক্ষায় আসে? আহ তোমাদের সিলেবাসে আমরা যা যা পড়াচ্ছি ওগুলো থেকে আসবে আর কি, তোমার সিলেবাস নাই নাকি তোমার কাছে? হ্যাঁ, আচ্ছা, যে একটু একজনে যে এ প্লাস অনেক কিছু কি কি লিখছে। আচ্ছা, আমি এইসব প্রশ্ন এখন নিব না। তুমি হচ্ছে না, দ্বিতীয় পত্র আমি পড়াবো না, হিরণময় ভাই পড়াবে। আমি কিন্তু আবার বলছি যে তোমরা এই সোনার তরী রিলেটেড কোনো প্রশ্ন থাকলে করো। তোমরা কিন্তু অনেক আউট কোয়েশ্চেন করছো, তার কারণে আমি মানে মূল যারা প্রশ্ন করছে তাদের উত্তর দিতে পারছি না। কবিদের তথ্য কিভাবে সহজে মনে রাখা যায়? পড়ে না দেখে মনে করার চেষ্টা করবা, কাউকে দিবা পড়া ধরতে, অ্যাক্টিভ রিকল, এটাই হচ্ছে বেস্ট ওয়ে কোনো কিছুকে মেমোরাইজ করার জন্য, কারণ কবির তথ্য তো আমাদের মুখস্থ রাখতে হয়। টাইমলাইন সেট করা বলতে, রুটিন যদি হয়ে থাকে, এটা নিয়ে আমি বিশদ কথা বলবো, এটা অনেক সময়ের বিষয়। সবচেয়ে ভালো এটা নিয়ে যদি আমি কোনো ভিডিও দিতে পারি, গ্রুপে চেষ্টা করবো না একটা ভিডিও দিতে। ছোট ক্ষেত বলতে আসলে বুঝিয়েছে কল্পনায়, যে ধরো যেখানে ধান কাটা হয়েছে সেটা একটা ক্ষেত, ওটার চারিদিকে হচ্ছে তোমার জল বা পানি। সো ওইটা একটা দ্বীপের মতো কল্পনা করতে পারো, যে একটা নদীর মতো, যেটা চারিদিকে মানে বিদ্যুৎ চমকাচ্ছে, উথাল পাথাল ঝড় উঠেছে এবং পানি একদম সব ভেঙে চুরে নিয়ে যাচ্ছে। সো সেখানে ওই কৃষক একা তিনি বসে আছেন, এরকম আর কি। সাবরিনা, বর্ষা আর বর্ষা কোনো সঠিক, দুইটাই সঠিক। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, আমরা আমাদের ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি। ক্লাসটা ভালো লাগলে শিখবো জিতবো গ্রুপে তোমরা পোস্ট করে দিও আজকে। আর তোমাদের এর পরেও কোনো প্রশ্ন থাকলে তোমাদের গ্রুপে করো। আমি কিংবা বাংলা ডিপার্টমেন্টের অপূর্ব রয়েছে, সোহাইল রয়েছে, হিরণময় বাউলিয়া ভাই রয়েছে, সেটার উত্তর তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ। তোমাদের জন্য অনেক শুভকামনা থাকলো, শীঘ্রই তোমাদের সঙ্গে তোমাদের পরবর্তী ক্লাসে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।